হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি কোর্সে বেঙ্গলি সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছেন, আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা আপনাদের চ্যাপ্টারগুলোকে গল্পের আকারে আলোচনা করার চেষ্টা করছি। তাই যদি আপনি মাস্টার ডিগ্রি বেঙ্গলি সাবজেক্ট পার্ট 1 স্টুডেন্ট হয়ে থাকেন, অবশ্যই আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো কোয়েরি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাকে অ্যানসার দিয়ে সহায়তা করার চেষ্টা করব। আপনাদের মূলত জানুয়ারি মাসে শেষ করে অ্যাসাইনমেন্ট হতে চলেছে, আর মার্চ মাসে ফার্স্ট উইক করে ফাইনাল পরীক্ষা হবে। এই যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই দুই মাস আমরা হাতে পাচ্ছি। এই দুই মাসের মধ্যে আপনাদের পার্ট 1 এর যে চারটি পেপার রয়েছে, পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4, এই চারটি পেপারের চ্যাপ্টারগুলোকে মূলত আমরা ক্লাসের মাধ্যমে গল্পের আকারে জেনে নেব, যাতে করে পূর্বে স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা গিয়েছে পরীক্ষার হলে স্টুডেন্টরা লিখতে না পারার কারণে এবং কোশ্চেন বুঝতে না পারার কারণে অনেক সময় রেজাল্ট ভালো হয়নি। তাই আপনাদেরকে যেন পরীক্ষা হলে কোশ্চেন বুঝতে কোনো সমস্যায় পড়তে না হয় এবং পাস আউট করা নিয়ে কোনো প্রকার সমস্যায় না পড়তে হয়, তার জন্য আমাদের এই উদ্যোগ। অবশ্যই আপনারা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড না হয়ে থাকেন, মাত্র 500 এর বিনিময়ে সমস্ত পেপারের ক্লাস আপনি এই 2 মাসে কমপ্লিট করে নিতে পারবেন, এক্সাম দিতে পারবেন, প্রিপারেশন নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। তাই যোগাযোগ করার প্রয়োজন হলে অফিস নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা ক্লাসটি কন্টিনিউ করি। আমাদের সঙ্গে রয়েছেন এই সাবজেক্টের অভিজ্ঞ স্যার অধ্যাপক দীপ মন্ডল, ঠিক আছে? তো দেবজ্যোতি মন্ডল স্যারের ভালো নাম, আমরা দীপ বলে স্যারকে ডাক নামে ডাকি, ওই জন্য দীপ বলে দিয়েছিলাম। যাই হোক, তো এই সাবজেক্টের বিষয়বস্তু নিয়ে উনি আপনাদের সঙ্গে ডিসকাস করবেন। স্যার, আপনি কন্টিনিউ করুন। ধন্যবাদ। গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউটের তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা পিজির যে আজকে দ্বিতীয় ক্লাস, সেই ক্লাস আমরা আজকে শুরু করছি। আজকে আমরা বোর্ডে যদি একটু দেখে নিই তাহলে দেখতে পাবো যে পিজিবিজি 1 পার্ট 1 বাংলা সাহিত্যের ইতিহাস, এই বিষয় নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম যে প্রথম পেপারটি বাংলা সাহিত্যের ইতিহাস, এবং আমরা এই প্রথম পেপারের যে পার্ট 1, সেই পার্ট 1 কে নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেখানে আমরা প্রাক তুর্কি পর্ব আমরা দেখতে পাচ্ছি, চৈতন্য যুগ একটি পার্ট এবং আরেকটি পার্ট হচ্ছে রবীন্দ্রনাথ। অর্থাৎ সাহিত্যের ইতিহাস এতদিন পর্যন্ত আমরা যেভাবে পড়েছিলাম ঠিক সেই রকমই, কিন্তু একটু আলাদা তার থেকে। সেই কয়েকটা পার্টকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ওভারঅল যে সাহিত্যের ইতিহাস সেখানে আলোচিত খুব একটা হয়নি, এবং এর যে টাইম পিরিয়ড সেটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে প্রাচীন যুগ আছে, এখানে মধ্যযুগ আছে, এবং আধুনিক যুগে রবীন্দ্রনাথকেও আমরা এই পেপারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং আমরা সেটা আজকে আলোচনার মধ্যে রাখবো। তো আমরা একটু গল্পের আকারে এই পেপারের বিষয়গুলোকে যদি আমরা জানার চেষ্টা করি, আমাদের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে এই পেপারটা। অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে যে ভীতি আপনাদের মনে অল্প হলেও ছিল, সেই ভীতিটা দূর করাটা আমার আজকে মূল উদ্দেশ্য। এবং এই পেপারের খুঁটিনাটি কয়েকটা জিনিস যেগুলো না জানলেই নয়, সেইগুলোকে আমরা একটু আলোচনা করব। তো প্রথম যে পেপারটার অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তুর্কি পর্ব। আজকে প্রথম যে দিকটাতে আমরা যদি দেখে নিতে পারি তাহলে দেখতে পাবো যে প্রাক তুর্কি পর্ব। প্রাক তুর্কি পর্ব মানে হচ্ছে তুর্কি আক্রমণের ঠিক আগের যে সময়কাল, সেই সময়কালের বাংলার কি ঘটনা ঘটেছে, বাঙালি জাতির যে উদ্ভব, সেখানে বঙ্গ শব্দটা কিভাবে আসছে, বাঙালি জাতির উদ্ভবের প্রসঙ্গ আসছে, এবং বিভিন্ন রকম সংস্কৃত গ্রন্থের কথা আমরা পাচ্ছি, যেগুলো একটাকে বলা যেতে পারে এডিটেড একটা বুক। যেমন আমরা কবীন্দ্র বচন সমুচয়ের কথা পাচ্ছি, সদুক্তি কর্ণামৃতের কথা পাচ্ছি, বিভিন্ন পদাবলীর কথা পাচ্ছি, সুভাষিত রত্নঘোষের কথা পাচ্ছি। এই সমস্ত গ্রন্থগুলো যেগুলো আদতে সংস্কৃততে লেখা, রামচরিতের কথা পাচ্ছি, এই সমস্ত গ্রন্থগুলোর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের ঠিক আগের, অর্থাৎ তার আগে পর্যন্ত বাংলা সাহিত্য তৈরি হচ্ছে না, ঠিক সেই জায়গা থেকে বাংলা সাহিত্যের সূত্রপাত ঘটছে। আমরা যদিও বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন মনে করে থাকি চর্যাপদকে, কিন্তু চর্যাপদের পূর্বেও একটা যে বাংলা সাহিত্যের যে ধারা ছিল, অর্থাৎ সাহিত্য লিটারেচার, এই লিটারেচারের যে ধারা ছিল, সেই ধারাটা আসছে কোথা থেকে? সংস্কৃত থেকে। অর্থাৎ সংস্কৃত বিভিন্ন অলংকার শাস্ত্র, সংস্কৃত বিভিন্ন কাহিনী, যেটা হতে পারে রামায়ণের কাহিনী, হতে পারে মহাভারতের বিভিন্ন কাহিনী, বিভিন্ন উপাখ্যান, এই সমস্ত গুলোকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের আস্তে আস্তে কিন্তু পথ চলাটা শুরু হচ্ছে। এবং এই অংশে যিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন কবি জয়দেব। এই কবি জয়দেবকে কিন্তু আমরা এই জায়গাটাতে আলোচনা করব। প্রাক তুর্কি পর্বের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছেন জয়দেব।
এই কবি জয়দেব সম্পর্কে আলোচনা করতে গেলেই আমরা জানতে পারি যে তিনি লক্ষণ সেনের একজন সভাকবি ছিলেন এবং তার কাব্যের নাম হচ্ছে গীত গোবিন্দ। যদি আমরা সংস্কৃতিতে উচ্চারণ করি তাহলে বলা হচ্ছে গীত গোবিন্দম। গীত গোবিন্দ একটি গুরুত্বপূর্ণ সাহিত্য এবং বাংলা সাহিত্য পাঠ করতে গেলেও গীত গোবিন্দকে আমরা অস্বীকার করতে পারি না। কেন পারি না? কারণ এই গীত গোবিন্দের মধ্যে একটা মহাকাব্যিক লক্ষণ, মহাকাব্যের রচনার যে কিছু গুণ, সেগুলো কিন্তু আমরা এই গীত গোবিন্দের মধ্যে দিয়ে পাচ্ছি। এখানে যে শৃঙ্গার রসে এটি লেখা হচ্ছে এবং এখানকার নায়ক হচ্ছেন একজন ধীরোদাত্ত গুণসম্পন্ন ব্যক্তি এবং অষ্টাধিক স্বর্গ অর্থাৎ 8-এর অধিক স্বর্গ কিন্তু এখানে আছে, অর্থাৎ 12টি স্বর্গে গীত গোবিন্দ কিন্তু লেখা হচ্ছে, 12টি স্বর্গে লেখা হচ্ছে এই গীত গোবিন্দ। এখানে মূল বিষয় হচ্ছে রাধা কৃষ্ণের রাসলীলা, রাধা কৃষ্ণের প্রেম কথা এই জয়দেবের গীত গোবিন্দের মূল বিষয়। এবং বসন্তকালীন রাসলীলা, যদি প্রশ্ন এইভাবেই দেয় যে রাধা কৃষ্ণের যে প্রেম লীলার যে বিভিন্ন পর্যায়, এই পর্যায়ের মধ্যে জয়দেব, কবি জয়দেব যে জায়গাটাকে তুলে ধরেছেন সেটা হচ্ছে মূলত সময়কালটা যদি আমরা দেখি সেটা হচ্ছে স্প্রিং টাইম বা বসন্তকাল, অর্থাৎ বসন্তকালের রাসলীলার প্রসঙ্গ কিন্তু এখানে উঠে আসছে। এখানেতে আমরা বিশেষত 24টি গান পাচ্ছি, শ্লোক পাচ্ছি। গানগুলো অবশ্যই সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু ছন্দ যদি আমরা দেখি ছন্দ সংস্কৃত থেকে সরে এসছে, কিছুটা হলো অপভ্রংশে লেখা। এই গীত গোবিন্দের যে রচনা, এই রচনাটাকে পণ্ডিতেরা গীতি কবিতা বলেছেন, অর্থাৎ লিরিক্স বলছেন। লিরিক্যাল একটা ড্রামা, অর্থাৎ একটি নাটকীয় বিষয়ের মধ্যে আছে এবং যার মধ্যে একটা গীতি কবিতার সুর আমরা পাচ্ছি। গীতি কবিতা কি না, বক্তা স্বতঃস্ফূর্ত ভাব উচ্ছ্বাসের যে ব্যঞ্জন, যে প্রকাশ, সেটাই হচ্ছে গীতি কবিতা। spontaneously overflow the powerful feelings, that is the lyrics। এইটাই হচ্ছে গীতি কবিতা এবং এই গীতি কবিতার একটা ছাপ এই জয়দেবের গীত গোবিন্দের মধ্যে দিয়ে পাচ্ছি। এখানে আমরা মূলত যে চরিত্রগুলো পাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণ, রাধা এবং কৃষ্ণ রাধাকে কেন্দ্র করে একাধিক যে সখী পরিবৃত অবস্থায় সেই সখীদের প্রসঙ্গ কিন্তু আমরা এখানে পাচ্ছি। জয়দেবের এই রচনা একটা দৃষ্টান্ত তৈরি করছে বাংলা তথা ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে, বিশেষত সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে। কারণ এখানে রচনার প্রথমেই তিনি বলছেন যে মধু কোমল কান্ত পদাবলী, অর্থাৎ এই কবিতার সুরমূর্ছনা, এই কবিতার ভাষা, শব্দ ব্যবহার, নাটকীয়তা, চরিত্র বর্ণনা, যেগুলো এক একটা সাহিত্যের আমরা যদি আলাদা আলাদা ভাবে আলোচনা করি তাহলে এগুলো একটা গুরুত্বপূর্ণ উপাদান বা পাঠ। এই গীতিকাব্যিক মূর্ছনা, নাটকীয়তা, চরিত্র বর্ণনা, টোটাল যে কবি জয়দেবের যে বর্ণনা ক্ষমতা, কোন উপমা অলংকারের ব্যবহার, ছন্দ ব্যবহার, এই সমস্ত দিক থেকে সাকসেসফুল রচনা হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ। সেই জন্য আমরা এই জয়দেবের গীত গোবিন্দকে খুব গুরুত্ব দিয়ে এই জায়গায় আমাদের পড়তে হবে। কারণ জয়দেবের গীত গোবিন্দ আমাদের জয়দেবকে যেমন স্মরণীয় করে রেখেছে, গৌড়ীয় বৈষ্ণব সমাজ গীত গোবিন্দকে শ্রীমদ্ ভাগবতের মতন বলে তারা মনে করে থাকে এবং জয়দেবকে আমরা বলে থাকি আদি কবি হিসাবে তাকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ শুধুমাত্র রাধা কৃষ্ণের প্রেম কথার লেখক হিসাবে নয়, সংস্কৃত সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি হিসাবে কিন্তু আমরা কবি জয়দেবকে আলোচনা করব। এবং বাংলা সাহিত্যের প্রথম পর্যায়ে প্রাক তুর্কি আক্রমণের প্রাক তুর্কি পর্বে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠছেন কবি জয়দেব এবং তার গীত গোবিন্দ। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের থাকবে। সুতরাং গীত গোবিন্দ সম্পর্কে যে নোটস যেটা দেওয়া হয়েছে সেটা তোমরা অবশ্যই ফলো করবে। গীত গোবিন্দ খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এরপরে যে ঘটনা ঘটছে 1203 যদি সাল তারিখের নিরিখে আমরা বিচার করতে থাকি, ত্রয়োদশ শতকে একদম শুরুতেই যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তুর্কি আক্রমণ, অর্থাৎ একটি বহিঃশত্রু। তুর্কি আক্রমণ কি না, একটি বহিঃশত্রু তুর্কি, সেই তুর্কিরা আমাদের এই ভারতবর্ষ আক্রমণ করছে। এই ভারতবর্ষ আক্রমণ করার ফলে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। কোথায় ঘটছে? ঘটছে সমাজের ক্ষেত্রে বেশ কিছু ঘটনা ঘটছে। প্রথমত হচ্ছে যে রাজা ছিলেন লক্ষণ সেন, এই সময়কালে লক্ষণ সেন পলায়ন করছে এবং তুর্কিরা মূলত শাসন ক্ষমতা যে অধিকার, সেই অধিকার তারা কিন্তু গ্রাস করে ফেলছে এবং টোটাল ভারতবর্ষকে তারা কিন্তু শাসন করছে। এর ফলে আমাদের ভারতবাসীর মধ্যে এবং বিভিন্ন জায়গায় অত্যাচার করছে, তারা কোনো অংশে মন্দির মসজিদ ইত্যাদি ধ্বংস করে দিচ্ছে, বিভিন্ন ধর্মীয় পীঠস্থানে তারা অ্যাটাক করছে। এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, এই সমস্ত ঘটনাগুলোর ফলে
আমাদের যে সমাজ, বাঙালির যে সমাজ, সেই সমাজে কিন্তু বেশ কয়েকটা জায়গা খুব গুরুত্ব পাচ্ছে। কোথায় গুরুত্ব পাচ্ছে? না, আমরা জানি বাংলা সমাজে বা বাঙালি সমাজে জাতিভেদ প্রথা কিন্তু খুব প্রকট ছিল। এই জাতিভেদ প্রথা এতটাই প্রকট ছিল যে নগর বাহিরের ডম্বিনী তহরি করিয়া, অর্থাৎ নগরের বাইরে অবস্থান করত ডম্বিনী, ছুঁই ছুঁই যাইছো ব্রাহ্মসে নাড়িয়া। চর্যাপদে তোমরা পড়েছো, এই লাইনে খুব পরিচিত লাইন যে সমাজে মূল ক্ষমতা, সুযোগ সুবিধা, পাওয়ার সমস্তটা যারা পেতেন তারা হচ্ছেন ব্রাহ্মণ শ্রেণী, তারপর হচ্ছে বৈশ্য, তারপর ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এইভাবে সমাজ কিন্তু মূলত এই কটা ভাগ কিন্তু সমাজে ছিল। জাতিভেদ প্রথা প্রকট ছিল, শ্রেণীভেদ প্রথা ছিল। চর্যাপদের সময়কালেও আমরা জাতিভেদ প্রথার কথা পাচ্ছি, কিন্তু তুর্কি আক্রমণের পরে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো। তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে যে তুর্কি আক্রমণের আগে পর্যন্ত যে রচনা, সেখানে ব্রাহ্মণ আধিপত্যবাদ কায়েম প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ ব্রাহ্মণরাই সমাজের শ্রেষ্ঠ, তাদের হাতে সমস্ত ক্ষমতা, এই একটা কনসেপ্ট কিন্তু ছিল। তুর্কি আক্রমণের পরে, অর্থাৎ আফটার তুর্কি আক্রমণের পরে যে ঘটনাগুলো ঘটছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজের যে ক্ষমতা এতদিন পর্যন্ত ব্রাহ্মণদের হাতে ছিল, সেই ক্ষমতা হস্তান্তর হচ্ছে। কোথায় হস্তান্তর করছে? না, পরবর্তীকালে সেই ব্রাহ্মণদের যে ক্ষমতা, যে সুযোগ সুবিধা, সেটা হস্তান্তর করছে, সরাসরি চলে আসছে ক্ষত্রিয় বাদ দিয়ে বৈশ্যদের কাছে। কেন এই কথাটা বললাম? কারণ এর পরেই কিন্তু আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে আমরা যদি মনসা মঙ্গলের কথা দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে মনসা একজনের কাছে পুজো পাওয়ার জন্য ব্যাকুল। সেই ব্যক্তিটি আর কেউ নন, কোনো ব্রাহ্মণ নন, তিনি হচ্ছেন চাঁদ সদাগর, অর্থাৎ একজন বণিক। অর্থাৎ সমাজে মূল ক্ষমতা কিন্তু আস্তে আস্তে চলে আসছে বণিক শ্রেণীর হাতে। আমরা যদি চণ্ডী মঙ্গল দেখি, সেখানে ব্রাহ্মণের কথা প্রসঙ্গ থেকেও গুরুত্ব পাচ্ছে ধনপতি সিংহল যাত্রা। অর্থাৎ সমাজে যাদের অর্থ আছে তাদের হাতে ক্ষমতা চলে আসছে, অর্থাৎ আর্থিক বা অর্থনৈতিক মানদণ্ডটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। এতদিন পর্যন্ত অর্থ তাদের হাতেই থাকতো, তারা হচ্ছেন ব্রাহ্মণ, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। বদলে গিয়ে অর্থবান যে সমস্ত ব্যক্তি, অর্থাৎ যারা বৈশ্য হতে পারে, তাদের হাতে কিন্তু সমাজের মূল বিষয়টা চলে আসছে, অর্থাৎ মূল সমাজের দাঁড়িপাল্লাটা কিন্তু এই বৈশ্যরা কন্ট্রোল করছেন। বর্তমান দিনে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো শিল্পপতিরাই কিন্তু সমাজ চালাচ্ছেন। সেখানে বিভিন্ন রকম সংস্থার ব্যক্তিরা আমরা দেখতে পাবো, তারাই কিন্তু এই পুরো পৃথিবীকে কন্ট্রোল করছেন। এই যে পুঁজিবাদ, এই যে মূলধনকে কেন্দ্র করে অর্থনীতির উপর বেশ করে সমাজে তাকে স্বীকৃতি দেওয়া, সমাজে তারাই এখন গুরুত্ব পান যাদের ক্ষমতা বেশি। তাদের ক্ষমতা বেশি, যাদের কাছে অর্থ বেশি তাদের কাছে ক্ষমতা বেশি, অর্থাৎ পাওয়ার আর মানি দুটোই কিন্তু সেম একটা জায়গায় চলে আসছে। মধ্যযুগের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে অস্বীকার করতে পারবো না। মধ্যযুগের প্রথমের দিকে আমরা যে রচনা, প্রাচীন যুগের রচনা, সেটা হচ্ছে চর্যাপদ। এবং তোমরা সকলেই জানো যে চর্যাপদ কোথায় কিভাবে লেখা হয়েছিল, এই বিষয়ে আমরা যাচ্ছি না। হরপ্রসাদ সাথী যখন চর্যাপদ আবিষ্কার করলেন, তখন তিনি কোথায় আবিষ্কার করলেন? না, নেপালের রাজ দরবার। কেন তাকে নেপাল থেকে আবিষ্কার করতে হলো, অথচ আমরা সেটাকে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন বলে মনে করি? কারণ এই তুর্কি আক্রমণ, কারণ তুর্কি আক্রমণের সময়কালে মানুষেরা সেফ থাকার জন্য আশ্রয় নিয়েছিলেন নেপালের মতন পার্বত্য অঞ্চলে, অর্থাৎ বিভিন্ন পার্বত্য রাজ্যে তারা কিন্তু বেঁচে থাকার জন্য চলে গিয়েছে। অর্থাৎ তুর্কিরা কিন্তু যে জায়গাগুলি অ্যাটাক করেছিল সেটা হচ্ছে সমতল মালভূমি, সমতল পার্বত্য অঞ্চলে সহজে কিন্তু তারা অ্যাটাক করেনি। এই কারণের জন্য সেই সময়ে মানুষদের কাছে তুর্কিদের হাত থেকে জীবনকে বাঁচিয়ে রাখার জন্য তারা তাদের যে সমস্ত জিনিসপত্র ছিল, বিশেষত কোনো পুঁথি, ধর্মগ্রন্থ, কোনো দেবতা, তার মূর্তি, এই সমস্ত নিয়ে তারা চেষ্টা করেছিলেন নিকটবর্তী কোনো পার্বত্য রাজ্যে গিয়ে রাজার শরণাপন্ন হয়ে থাকতে। অর্থাৎ লক্ষণ সেনের রাজসভা থেকে কিন্তু যারা বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো ব্যক্তির রাজসভায় গিয়ে উপস্থিত হচ্ছেন, এবং অধিকাংশটাই সেই পার্বত্য অঞ্চল।
এবং তার জন্যই চর্যাপদকে আমরা পাচ্ছি নেপালের রাজ দরবার থেকে। তো বাংলা সাহিত্যের নিদর্শন হওয়া সত্ত্বেও চর্যাপদকে আমরা কিন্তু পাচ্ছি নেপাল থেকে। এবং এর যে টিকা, আমরা জানি যে টিকার নাম হচ্ছে নির্মলগিরা টিকা, এবং এটি আবিষ্কার করেছিলেন, মানে এটা লিখেছিলেন মণি দত্ত। চর্যাপদের যে কবি, এখানে 46.5টি পদের আমরা মূলত 23 জন কবির কথা পাচ্ছি। এই 23 জনের বিভিন্ন জনের নাম আমরা এখানে পাচ্ছি, দুইপা থেকে শুরু করে কান্নপা, এই সমস্ত কবিদের বেসিক জায়গাগুলো চর্যাপদ সম্পর্কে আমি মনেই করব, কারণ যেহেতু তোমরা গ্র্যাজুয়েশন করে এসছো, চর্যাপদ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদের প্রত্যেকেরই আছে। তাই চর্যাপদকে আমি বিশেষত গুরুত্ব দেব না, আমি শুধু যে জায়গাটাতে গুরুত্ব দেবো যে চর্যার যে ভাষা, চর্যার ভাষাকে বলা হচ্ছে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা, আলো আধারী ভাষা একে বলা হয়। অর্থাৎ চর্যার ভাষা কিছুটা বোঝা যায়, আবার কিছুটা বোঝা যায় না, কিছুটা ক্লিয়ার, কিছুটা ক্লিয়ার নয়। এই যে যেটা ক্লিয়ার সেটা নিয়ে কোনো সংশয় নেই, যেটা ক্লিয়ার নয় সেই জায়গাতে আমাদের প্রশ্ন। অর্থাৎ সেখানে কেন ক্লিয়ার নয়? ক্লিয়ার নয় এই কারণে এর পিছনে কিন্তু একটা অর্থ কাজ করছে, অর্থাৎ প্রত্যক্ষ উক্তির পশ্চাতে একটি পরোক্ষ উক্তি থেকে যাচ্ছে, একটা একটা রূপক থেকে যাচ্ছে। অর্থাৎ জীবনের সহজ সরল কথা তারা বলেছেন বিভিন্ন উপমা ব্যবহার করে। তাই চর্যাপদ সাধারণ মানুষের কাছে বোধ্য নয়। চর্যাপদ লেখা হয়েছিল শুধুমাত্র বৌদ্ধ সহজিয়া যারা সাধক তাদের জন্য কিন্তু চর্যাপদ লেখা হয়েছিল। চর্যাপদ কিন্তু তোমার আমার মতো সাধারণ মানুষের জন্য কিন্তু লেখা নয়। এবং এই চর্যাপদে যদি আমরা দেখি, ভেতরের দিকে দেখি, এখানে অনেকগুলো তত্ত্ব কাজ করছে। যেখানে আমরা ধর্মীয় তত্ত্বের যদি আমরা দেখি, এই ধর্মীয় তত্ত্বগুলোর মধ্য দিয়ে আমাদের তান্ত্রিক যে তন্ত্র সাধনা, এই তন্ত্র সাধনার কথাও কিন্তু চর্যাপদের মধ্যে পাওয়া যাচ্ছে। মহাসুখ অনুভব করাটাই হচ্ছে জীবনের প্রধান গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আমরা চর্যাপদে আমরা সেগুলো পাচ্ছি, ইরা পিঙ্গলার কথা পাচ্ছি। অর্থাৎ এই যে জটিল যে তত্ত্ব, যে থিওরি, যেটার সঙ্গে পরবর্তীকালে বাউল তত্ত্বের কিছুটা মিল আমরা পাই, এটা কিন্তু আসছে চর্যাপদ। অর্থাৎ চর্যাপদের যে প্রত্যেকটা লাইন খুব সহজ সরল জীবনের কথা বলছে এমনটা নয়, জীবনের সংযম, জীবনের সংযত হয়ে আনন্দকে উপলব্ধির মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে জীবনকে বেছে নেওয়ার কথা কিন্তু চর্যাপদের বিভিন্ন জায়গায় বলেছেন। বলছেন ইরা পিঙ্গলা, ইরা পিঙ্গলাকে ত্যাগ করে সুষুম্না বরাবর আমাদের যে, যদি আমাদের অ্যানাটমিক্যালি স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে আমাদের যে সুষুম্না কাণ্ড একদম পিঠ বরাবর যেটা আছে, এবং এই মস্তিষ্ককেই সব থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে সমস্ত সুখ, সমস্ত আনন্দের যে জায়গা, আমাদের নাভি থেকে শুরু করে সেই আনন্দ ধীরে 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 একদম পরমানন্দ লাভ করাটাই হচ্ছে জীবনের একটা বৃহত্তর দিক। এই ধর্মতত্ত্বের সেই জায়গাটাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ মস্তককে কিন্তু বলা হচ্ছে মহাসুখ চক্র, এটাকেই বলা হচ্ছে সহজানন্দ। হৃদয়কে বলা হচ্ছে ধর্মচক্র, তারও উপরের অংশকে বলা হচ্ছে কণ্ঠ, এবং তার নিচে অংশ হচ্ছে নাভি, যেখান থেকে সমস্ত কিছু নির্মাণ হচ্ছে। এই যে ধর্মীয় তত্ত্ব, ধর্মের যে দিক, এই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই একটু গুরুত্ব দেবে। চর্যাপদের সাহিত্য মূল্যের দিক থেকে যদি আমরা দেখি, যে চর্যাপদে আমরা বিভিন্ন ভাষা ব্যবহার হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে চর্যাপদ হচ্ছে একটা সময়ের দলিল। চর্যাপদ এমন একটা সময়ে লেখা যে সময়ে কোন নিদর্শন আমরা পাচ্ছি না। চর্যার বিভিন্ন লাইন গুলোই আমাদের বলে দিচ্ছে সেই সময়ের মানুষের লাইফস্টাইলটা কেমন ছিল। এই যে আমি বললাম যে নগর বাহিরে দক্ষিণিত হরিপুরিয়া, চর্যাপদে আমরা একান্নবর্তী পরিবারের কথা পাচ্ছি। আজকে নিউক্লিয়ার ফ্যামিলির যে যুগে আমরা বাস করছি, এই বাস করা আমি, আপনি বা তোমরা যারা আছো, তারা কিন্তু একটি নিউক্লিয়ার ফ্যামিলিতে যে বাস করছি, তাদের কাছে কিন্তু একান্নবর্তী পরিবারের যে কনসেপ্ট, সেটাও কিন্তু আমরা পাচ্ছি চর্যাপদ। এবং আমাদের অস্বীকার করতে কোনো জায়গা নেই যে বাংলায় একটা সময় একান্নবর্তী পরিবারগুলো ছিল। দাদা দিদি, কাকা কাকিমা, জেঠি জেঠিমা, দাদু ঠাকুমা সবাইকে নিয়ে যে একান্নবর্তী পরিবারের তার যে নিজস্ব নিয়ম কানুন, তার যে রিচুয়ালস, এছাড়াও বিভিন্ন রকম আনন্দ বিনোদনের যে অঙ্গগুলো ছিল, নাচ গান, যেটা এখনো আছে তখনও ছিল, এই সমস্ত প্লাস বিভিন্ন জীবিকার কথা পাচ্ছি। মানুষকে বেঁচে থাকার জন্য সেই সময় মানুষকে প্রচুর জীবন ধারণের জন্য বিভিন্ন রকম জীবিকা নির্বাহ করতে হতো। চর্যাপদ এই সমস্ত কিছুর কথা বলছে। এই সমস্ত
সমাজের কথা বলছে, চর্যাপদের গুরুত্বপূর্ণ দিক সমাজ জীবনকে ফুটিয়ে তোলা হয়েছে এবং চর্যাপদের যে কাব্য মূল্য বা সাহিত্য মূল্য যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাবো যে শব্দ ব্যবহার হচ্ছে, বেশ কিছু শব্দ ব্যবহার হচ্ছে চর্যাপদে, যে শব্দগুলো পূর্বে ব্যবহৃত হয়নি। চর্যাপদ প্রথমত জীবনের কথা বলছে, যেটা কি সাহিত্যের মূল ধর্ম। দ্বিতীয়ত হচ্ছে চর্যাপদের মধ্যে অলংকার ব্যবহার হচ্ছে, চর্যাপদের মধ্যে শব্দ, অলংকার, ছন্দ এই সমস্ত গুণে চর্যাপদ জীবনের খণ্ডচিত্র হলেও সেখানে বেশ কিছু উপমা অলংকারের উপমার যে ব্যবহার, এর ফলে কিন্তু চর্যাপদ একটা আলংকারিক সৌন্দর্য নির্মাণ করে ফেলেছে। সুতরাং চর্যাপদ শুধুমাত্র সমাজের দর্পণ এমনটা নয়, চর্যাপদ হয়ে উঠছে একটা জীবনের কথা এবং তার সাথে সাথে হয়ে উঠছে এটি একটি কাব্যমূল্য তৈরি হচ্ছে, এটি সাহিত্যের একটি পার্ট হিসেবে চর্যাপদকে আমরা ধরে নিচ্ছি। চর্যাপদ শুধুমাত্র সমাজের কথা বলছে না, একটি সাহিত্যিক নিদর্শনও কিন্তু এর মধ্য দিয়ে আমরা পাচ্ছি। সেই জন্যই প্রাচীন যুগের একটি অন্যতম সাহিত্যিক নিদর্শন যখনই আমরা উচ্চারণ করি তখনই কিন্তু চর্যাপদই আমরা বলে থাকি। তো এইভাবে চর্যাপদের সমাজ এবং চর্যাপদের সাহিত্য মূল্য এই জায়গাটা কিন্তু আমাদের আলোচনার একটা বিশেষ জায়গা করে নিয়েছে। পরের যে অংশ, সে অংশে দেখতে পাবো এরপরে আমি একটা জিনিস লিখেছি, যেটা তোমরা একটু লক্ষ্য রাখবে যে প্রাক চৈতন্য যুগকে তিনটে পর্যায়ে ভাগ করা হচ্ছে: প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্য উত্তর যুগ। চৈতন্য যুগ অর্থাৎ যে ব্যক্তিটা মধ্যযুগের বাংলা সাহিত্যকে কন্ট্রোল করছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। তিনি নিজে কিছু তেমন না লিখেও তিনি যেটা লিখেছিলেন সেটা হচ্ছে 8টা শ্লোক লিখেছিলেন, যেটাকে শিক্ষাষ্টক বলা হয়। এইটা বাদ দিয়ে তিনি আর কিছু লেখেননি। যদিও বলা হয় যে চৈতন্যদেব সেই শ্লোকগুলো বলেছিলেন, তার শিষ্যরা লিখেছিলেন। তো আমি ধরে নিলাম এই কটা বাদ দিয়ে চৈতন্যদেব আর সেরকম তার জীবনে কিছু লেখেননি, কিন্তু তাকে কেন্দ্র করে মধ্যযুগের বাংলা সাহিত্যকে আমরা যুগ বিভাগ করছি। আজকে দাঁড়িয়ে ভারী অবাক লাগার বিষয় এটা যে ব্যক্তিটা বাংলা সাহিত্যের চর্চা করেননি সেই ব্যক্তিটাকে নিয়ে বাংলা সাহিত্যের যুগ বিভাগ হচ্ছে। তাহলে বলার অপেক্ষা রাখে না যে হি ইজ দ্য মাইলস্টোন। রবীন্দ্রনাথকে নিয়ে যেমন আমরা ভাগ করে থাকি রবীন্দ্র পূর্ব, রবীন্দ্র পরবর্তী, রবীন্দ্র সমকালে, ঠিক তেমনি চৈতন্যদেবের প্রভাব সমাজে এতটাই পড়েছে এবং সাহিত্যে তার প্রভাব পড়েছে, সেই কারণের জন্য চৈতন্যদেবকে কেন্দ্র করে মধ্যযুগের সাহিত্য তিনটে পর্যায়ে বিভক্ত হয়। একটা হচ্ছে চৈতন্য পূর্ব, একটা চৈতন্য সমকালীন, আর হচ্ছে চৈতন্য উত্তর বা চৈতন্য পরবর্তী। এই জায়গাটা ক্লিয়ার? চৈতন্য পূর্ব যুগের যে কৃষ্ণ কথা, চৈতন্য পূর্ব যুগের যে কৃষ্ণকে কেন্দ্র করে যে সাহিত্য রচনা যদি আমরা দেখি, সেটা দেখতে পাবো শ্রীকৃষ্ণ কীর্তন, যেটি লেখা হচ্ছে তুর্কি আক্রমণের একদম পরবর্তী টাইম পিরিয়ডে দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হচ্ছে। এই শ্রীকৃষ্ণ কীর্তন একটি যে বিষয় নিয়ে লেখা, যে কৃষ্ণ কথা, সেটা হচ্ছে যে পৌরাণিক সংস্কৃতির একটি অংশ। সেখানে কৃষ্ণকে একটা পুরাণের ব্যক্তি হিসাবে ধরে নেওয়া হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে তিনি শুধুমাত্র একজন পৌরাণিক ব্যক্তিত্ব নন, তিনি হয়ে উঠেছেন একজন সামাজিক ব্যক্তি। অর্থাৎ আমার আপনার পরিচিত একজন যেন বালক বা কিশোর, সেই কৃষ্ণ সে যেন হয়ে উঠেছে একদম গ্রামের একজন রাখাল ছেলে। অর্থাৎ পৌরাণিক যে ঘেরাটোপ, সেই ঘেরাটোপ ছাড়িয়ে কৃষ্ণ হয়ে উঠেছেন সাধারণ মানুষের খুব কাছে। এখানেই চণ্ডীদাসের কৃতিত্ব, গুরু চণ্ডীদাসের কৃতিত্ব এখানেই যে তিনি তার নিজের মতন করে এই কৃষ্ণ কথাকে নির্মাণ করেছেন। সেই জন্য কৃষ্ণ আমাদের এখানেতে ভক্ত ভগবানের সম্পর্কে নয়, যেন খুব ক্লোজ কোনো বন্ধু বা খুব সন্তান সম কোনো একজন তার মধ্যে একটা ভাব কিন্তু আনা হয়েছে। গুরু চণ্ডীদাসকে নিয়ে কিন্তু এই অংশে একটা বিতর্ক আছে, যেটাকে চণ্ডীদাস সমস্যা বলা হয়। চণ্ডীদাস মধ্যযুগে এই চণ্ডীদাস নামে, চণ্ডীদাস সমস্যাটা কি আমি একটুখানি বলে দিচ্ছি। চণ্ডীদাস নামে কিন্তু অনেকেই লিখেছেন, চণ্ডীদাস এই নামে অনেকেই লিখেছেন। কেউ বড়ু চণ্ডীদাস, কেউ দ্বিজ চণ্ডীদাস, কেউ শুধু চণ্ডীদাস। অর্থাৎ চণ্ডীদাস নামে একাধিক জনাই লিখেছিলেন। চণ্ডীদাস খুব পপুলার হয়ে উঠেছিল সেই সময় এবং তার নামটাকে ব্যবহার করে অনেকের রচনায় গুরুত্ব পেয়ে গিয়েছিল। এই চণ্ডীদাসকে কেন্দ্র করে
বাংলা সাহিত্যে বিশেষত মধ্যযুগে একটি সমস্যা তৈরি হয়েছে, যেটাকে চণ্ডীদাস সমস্যা বলা হয়। এই জায়গাটাতে তোমরা প্রত্যেকে একটু দৃষ্টি দেবে, এই জায়গাটাকে একটু তোমরা গুরুত্ব দেবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন পুরাণের অনুসরণ হলেও সেখানে কিন্তু একটা মৌলিকতা দেখানো হয়েছে। সেখানে বরু চণ্ডীদাস নিজস্বতা নির্মাণ করছেন, শুধুমাত্র কপি পেস্ট করেননি, পুরাণের কোনো কপি পেস্ট তিনি করেননি। তিনি যে জায়গার কথা বলছেন, যে জায়গা আমাদের পরিচিত কোনো গ্রাম বাংলার, তিনি যে গাছের কথা বলছেন, সেই গাছ আমাদের এই বাংলাতেই দেখতে পাওয়া যায়। অর্থাৎ তিনি বাইরের জায়গা থেকে বা শুধুমাত্র পুরাণে যেটা আছে সেটাকেই তিনি আঁকড়ে নিয়ে প্রচার করছেন কৃষ্ণ কথা, এমনটা নয়। একটা অনাবিল প্রেমের ছবি কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন এই কাব্যের মধ্যে। বরুচন্দ্রের শ্রীকৃষ্ণ কীর্তন তাই গ্রাম বাংলার সাধারণ একজন নরনারীর প্রেমের কথা। হয়তো তিনি কৃষ্ণ, হয়তোবা তিনি রাধা। অর্থাৎ রাধা এবং কৃষ্ণ এই দুটো একটা ব্যারিকেড। যখন আমরা রাধা কৃষ্ণ নামটা বলছি তখনই কিন্তু আমাদের মধ্যে একটা ধর্মীয় বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ কৃষ্ণকে আমরা দেবতা, কিন্তু না, বরুচন্দ্রদাস কিন্তু দেবতা হিসেবে তাকে গুরুত্ব দেননি বা প্রতিষ্ঠা করেননি। বরুচন্দ্রদাস এখানে কৃষ্ণকে একদম সাধারণ মানুষের মতন করে প্রকাশ করছেন, রক্ত মাংসের একজন মানুষ, যার মধ্যে রাগ অভিমান আছে, যার মধ্যে কাম ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে। সমস্তটাই কিন্তু রাধা কৃষ্ণ এবং বড়াইকে কেন্দ্র করে এই তিনটে চরিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। রাধা কৃষ্ণ এবং বড়াই, এই তিনটে চরিত্রের সমাহারে যে কাব্যটা তৈরি হয়েছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা যে রূপ, সেই রূপের মোহে কিন্তু কৃষ্ণ আত্মহারা হয়ে পড়ছে। এই যে নারীকে পাবার যে প্রবল স্পৃহা আমরা কৃষ্ণের মধ্যে দিয়ে দেখছি, সেটা কিন্তু আসলে শুধু একজন দেবতা নয়, একজন মানুষ হিসাবে কৃষ্ণের প্রতিষ্ঠা তিনি করেছিলেন বলেই আমরা সেখানে পাচ্ছি। তো এই অংশে শ্রীকৃষ্ণ কীর্তনের চরিত্র, শ্রীকৃষ্ণ কীর্তনের চরিত্র হচ্ছে তিনটে চরিত্র, রাধা কৃষ্ণ এবং বড়াই, এই তিনটি প্রধান চরিত্র এখানে থাকছে। এবং এই তিনটে প্রধান চরিত্রের মধ্যে রাধা এবং কৃষ্ণ যদিও খুব গুরুত্ব পাচ্ছেন, পরবর্তীকালে যদি আমি কৃষ্ণ কথা আরো যে প্রচার যারা করেছেন তাদের মধ্যে যদি আমি দেখি, তাহলে বিদ্যাপতির কথা উঠে আসবে। বিদ্যাপতি যে সমস্ত পদগুলো লিখেছিলেন, সেই পদগুলোতে তিনি কিন্তু রাধা এবং কৃষ্ণের প্রেম কথাকে গুরুত্ব দিয়েছেন। তার যে বয়ঃসন্ধি পর্যায়ের পদ, তার যে পূর্বরাগের পদ, রূপানুরাগের পদ, অভিসার মিলন, এই সমস্ত পর্যায়ের পদ যখন বিদ্যাপতি বলছেন, এই ভরা বাধার মহাভাদার শূন্য মন্দির মোর ঝম্পি গান গর্জন্তি ভুবন পরিকন্তিয়া কান্ত পান্থন কামদারণ সাধনে খরস্বত হন্তিয়া। তখন যে দীর্ঘদিন প্রতীক্ষারত রাধার, তার কৃষ্ণকে পাওয়ার, কৃষ্ণহীন যে রাধা, তার যে মনের যে দুঃখ যন্ত্রণা কষ্ট, যে বিরহের যে আগুন, সেই আগুনের ছোঁয়া কিন্তু আমরা এই সমস্ত পদাবলীর পদগুলোতে পাই। অর্থাৎ কৃষ্ণ কথার প্রথম প্রচার হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তনে। পরবর্তীকালে কৃষ্ণ কথার প্রচার কিন্তু আরেকটা মাধ্যমে হচ্ছে, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীতেও কিন্তু কৃষ্ণের জীবন কথা, কৃষ্ণের প্রেম কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বিদ্যাপতির পদ আমরা পাবো, সেখানে চণ্ডীদাসের পদ আমরা পাবো, সেখানে আমরা জ্ঞানদাসের পদ পাবো, গোবিন্দ দাসের পদ পাবো। এই সমস্ত কবিদের যে সমস্ত পদ, সে সমস্ত পদ গুলোর মধ্যে দিয়ে কিন্তু রাধা কৃষ্ণের অনাবিল প্রেম কথা গুরুত্ব পাচ্ছে, যার ফর্মটা কিন্তু গীতি কবিতার মতো। অর্থাৎ সেখানে কিন্তু বৈষ্ণবীয় যে ঘেরাটোপ, বৈষ্ণবীয় যে তত্ত্ব কথা, যে থিওরি, সেই থিওরি কিন্তু গুরুত্ব পাচ্ছে না। সেখানে একজন সাধারণ মানুষের প্রেম কথা হিসাবে বা সাধারণ মানুষের নরনারীর যে প্রেম, সেই প্রেম কিন্তু এই সমস্ত বৈষ্ণব পদাবলীর পদগুলোতে গুরুত্ব পাচ্ছে। সুতরাং কৃষ্ণ কথার যে প্রচার, সেই কৃষ্ণ কথার প্রচার দিয়ে আমরা যে শুরু করেছিলাম, এই কৃষ্ণ কথার প্রচার কিন্তু পরবর্তীকালে যে জায়গাতে চলে আসছে সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। এবং এই বৈষ্ণব পদাবলীর পথ ধরে রাধা কৃষ্ণের যে প্রেম কথা, সেটা একটা নতুন দিক লাভ করে। পরবর্তীকালে যে জায়গাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে চৈতন্য পূর্ববর্তী বাংলা, যে মানে চৈতন্যের
এই সময়কালের যে বাংলা প্রেম কথা যেটা আমরা আলোচনা করলাম বৈষ্ণব পদাবলীগুলির মধ্য দিয়ে, বিশেষত চণ্ডীদাসের পদাবলী, বিশেষত বিদ্যাপতির পদ, এই সমস্ত পদগুলোতে কিন্তু আমরা চৈতন্য পূর্ব যুগের কৃষ্ণ কথার ধারাকে পাবো। কারণ এই দুজন কবি, এক বিদ্যাপতি আর দুই চণ্ডীদাস, এই দুজনই হচ্ছেন চৈতন্য দেবের পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। চৈতন্যদেব জন্মের পূর্বে কিন্তু তারা পদ দেখেছিলেন। সেই জন্য চৈতন্য পূর্ব যুগের যদি আমরা কোনো কবির কথা বলি তাহলে বিদ্যাপতির কথা আসবে, মানে বৈষ্ণব কবির কথা যদি বলি বা পদকর্তার কথা যদি বলি তাহলে কিন্তু বিদ্যাপতির কথা আসবে এবং চণ্ডীদাসের কথা আসবে। চৈতন্য পূর্বের কৃষ্ণ কথার যে ধারা বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে প্রচারিত হয়েছিল তাদের মধ্যে এই দুজন কিন্তু আছে। এরপরে চলে আসছে আমরা বাংলা প্রণয় কাব্য। বাংলার যে প্রণয় কাব্য, প্রণয় মানে হচ্ছে প্রেম, যে প্রেম কাব্য, প্রেম কাব্য বাংলা রোমান্স বা প্রণয় কাব্যের এই ধারাটি মূলত অনুবাদ শ্রেণীর অন্তর্গত। অর্থাৎ এটি প্রথমে বিভিন্ন গ্রন্থ থেকে, বিভিন্ন অন্য যে সমস্ত ভাষায় লেখা যে প্রেম কথা, সে প্রেম কথাগুলো থেকেই পরবর্তীকালে অনুদিত হয়ে আসছে। যেমন এই অংশে যদি আমরা দেখি, আমরা এতদিন পর্যন্ত যখন বাংলা সাহিত্য পড়েছিলাম তখন এইভাবে আলাদা করে আমরা প্রেম বা প্রণয় কাব্য আলোচনা করিনি। আমরা যে জায়গাগুলোর নাম শুনেছিলাম সেটা হচ্ছে আরাকান রাজসভার নাম শুনেছিলাম বা রোসাং রাজসভার নাম শুনেছিলাম, সেখানে আমরা জায়সীর কথা শুনেছিলাম, পদ্মাবতীর কথা শুনেছিলাম, সৈয়দ আলাওলের রচনা, বিভিন্ন রচনার কথা শুনেছিলাম, যেগুলো মূল বিষয় ছিল নরনারীর প্রেম। এতক্ষণ পর্যন্ত কিন্তু যে জায়গাটা আলোচনা আমরা করলাম সেটা হচ্ছে রাধা কৃষ্ণ প্রেম, কিন্তু ভালো করে বোঝার জায়গা এইখানটাই যে এরপর চলে আসছে বাংলার রোমান্স প্রণয় কাব্য। এখানে কিন্তু রাধা আর কৃষ্ণ আসছে না, অর্থাৎ কোনো ধর্মীয় বাতাবরণ আসছে না, কোনো ধর্মীয় মোড়কের মধ্য দিয়ে নরনারী প্রেমকে প্রকাশ তারা করেননি। এই অংশে কয়েকজনের রচনা আমাদের কাছে খুব গুরুত্ব পাচ্ছে, বিশেষত সেগুলো যদিও ইসলামিক সাহিত্যের অন্তর্ভুক্ত, তবুও কিন্তু সেই সমস্ত যে প্রণয় কথা, সেই প্রণয় কথার মধ্যে সুফি তত্ত্বের প্রসঙ্গ উঠে আসছে। সুফি তত্ত্ব, ভক্তিবাদী আন্দোলনের যে সময়কালে যে সুফি তত্ত্ব উঠে আসছে, এই সুফি তত্ত্ব রোমান্টিক যে প্রণয় আখ্যান যারা লিখছেন তাদের মধ্যে আমির খুসরু আসছেন, তাদের মধ্যে মিয়া সাধন আসছেন, মোহাম্মদ জায়সী আসছেন, এরা খুবই গুরুত্বপূর্ণ। সাইফুল মুলক বদিউজ্জামান রচনা বা লায়লা মজনুর যে প্রেম কথা, ইউসুফ আর জুলেখার যে প্রেম কথা, এই যে প্রেম কথাগুলোর কেন্দ্র করে পরবর্তীকালে কপি পেস্ট হয়েছে প্রচুর রচনা বাংলা সাহিত্যে এসছে, সেগুলো কিন্তু মূল যে জায়গা সেটা কিন্তু এই বাংলা প্রণয় কাব্যের অন্তর্ভুক্ত, পুরোটাই হচ্ছে অনুবাদ। অর্থাৎ যে এই অংশে আমরা সগীর, মোহাম্মদ সগীরের রচনা আমরা আলোচনা করব। তিনি হচ্ছে তার রচনার নাম হচ্ছে ইউসুফ জোলেখা। ইউসুফ এবং জোলেখা এর কাহিনী কোথা থেকে পেয়েছিলেন সেই নিয়ে একটা বিতর্ক আছে। কেউ মনে করে থাকেন এটা ফার্সি রচনা থেকে নেওয়া, আবার এই নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্কের মধ্যে আমরা যাব না। মূলত আমরা এই জায়গাটাতে ধরবো এটাই যে ইউসুফ জোলেখা এটার রচয়িতা হচ্ছেন মোহাম্মদ সগীর। মোহাম্মদ সগীর যখন এটা লিখছেন তিনি এর কাহিনীটা পেয়েছিলেন একটি জায়গা থেকে, সেখানে একটা ইসলামের যে প্রেক্ষাপটে লেখা, একটা ইসলামীয় ভাবাদর্শ আছে, একটা সুফি ভাবনা আছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে অনেক তত্ত্ব আছে। কিন্তু এই সমস্ত তত্ত্ব, ভাবনা, মতাদর্শ, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে কবিরা দেখিয়েছেন নর নারীর প্রেম অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ প্রেম কথা, অর্থাৎ প্রেমের জয়গান গেয়েছেন তার প্রত্যেকে। সেখানে আল্লাহ বা রসুলের কথা বলা হয়েছে, সেখানে মুসলিম বিভিন্ন কালচারের কথা বলা হয়েছে, সেখানে বিভিন্ন ধর্মীয় কথা প্রসঙ্গ এসেছে, সুফিবাদ এসছে, তত্ত্ব এসছে, অনেক কিছু এসছে। কিন্তু আলটিমেটলি তারা যে জায়গাটাকে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে মানুষের প্রেম, নরনারীর প্রেম, এর জয়গান তিনি গেয়েছেন। ঠিক যেমন বৈষ্ণব পদাবলীতে আমরা দেখেছিলাম যে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে রাধা এবং কৃষ্ণের যে মিলন, সে মিলন যেমন গুরুত্ব পেয়েছিল, এখানেও ধর্মের বাতাবরণকে সরিয়ে রেখে বাংলা প্রণয় কাব্যের দিকে যদি আমরা দেখি তাহলে সমস্ত বাধা প্রতিকূলতা থেকে অতিক্রম করে নায়ক এবং নায়িকা বা নর এবং নারী
প্রত্যেকে চেষ্টা করেছেন, কি চেষ্টা করেছেন? মিলন ঘটাতে, অর্থাৎ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে প্রণয় কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রেম সেখানে জিতে গেছে, অর্থাৎ ধর্ম জেতেনি, ক্ষমতা জেতেনি, নিয়ম জেতেনি, জিতেছে প্রেম। অনুবাদ কবি হিসাবে মোহাম্মদ সগীর কিন্তু এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। মোহাম্মদ সগীর ছাড়াও আব্দুল হাকিম, গোলাম সফি, সাদের আলী, এই সমস্ত, মোহাম্মদ ফকির, এই সমস্ত আরো অনেক সাহিত্যিক আছেন যাদের কিন্তু আমরা এই প্রণয় কাব্য আলোচনা করতেই পারি, কিন্তু যাকে বাদ দিয়ে আলোচনা করব না তিনি হচ্ছেন মোহাম্মদ সগীর। মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা খুব সহজ, সরল, অনাবিল এটি প্রেমের গল্প। যে গল্প আমরা রাধাকৃষ্ণের মধ্যে দিয়ে পেয়েছি, রাধাকৃষ্ণের গল্পে আমরা দেখেছিলাম যে কৃষ্ণ রাধা যেভাবে মিলন করছে, নানা প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মিলন করছে, এখানেও কিন্তু আলটিমেটলি প্রেমের মাহাত্ম্যই গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ কাম, প্রেম, সব কামের ঊর্ধ্বে উঠে প্রেমের জয়গান তিনি এখানে গেয়েছেন। এবং যৌবনের, নরনারীর যে বিভিন্ন প্রসঙ্গ, নায়ক নায়িকার প্রেম, বিভিন্ন রকম স্বপ্ন দর্শনের প্রসঙ্গ আসছে, বিভিন্ন রকম আকাশবাণীর কথা আসছে, ওপরের ঈশ্বরের মতাদর্শে বিশ্বাসী কবিরা এই জায়গায় যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে একটা নাককে গুরুত্ব দেওয়া হয়েছে, নিয়তি গুরুত্ব পাচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে তারা গুরুত্ব দিয়েছেন। এবং আলটিমেটলি বাংলা প্রণয় কাব্যে ইউসুফ জুলেখা যদি আমরা আলোচনা করি, ইউসুফ এবং জুলেখা দুজন নায়ক এবং একজন নায়িকা, তাদের মধ্যে কিভাবে মিলন ঘটলো, কিভাবে প্রেম তাদের সার্থক হয়ে উঠলো, এই জায়গাটা নিয়ে কিন্তু যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে ইউসুফ জুলেখা কাব্য, যার কবি হচ্ছেন মোহাম্মদ সগীর। চলে আসছে আমরা পরবর্তী অংশ, প্রাক চৈতন্য যুগের অনুবাদ সাহিত্য। এই অংশে অনুবাদ সাহিত্যকে গুরুত্ব দেয়। অনুবাদ সাহিত্য মানেটা কি? অনুবাদ সাহিত্য মানে হচ্ছে কোনো অন্য কোনো ভাষায় লেখা, সেটাকে যখন বাংলা ভাষায় নেওয়া, যেহেতু বাংলা সাহিত্যের আজকে আমরা আলোচনা করছি, তাই অন্য কোনো ভাষায় লেখা সেটা থেকে যখন বাংলা ভাষায় উঠে আসছে বা বাংলা ভাষায় যখন সেটাকে কনভার্ট করা হচ্ছে, তখনই সেটাকে বলা হচ্ছে অনুবাদ সাহিত্য। এবং অনুবাদ সাহিত্যের আমরা অনেকগুলো ধারা এখানে পাবো, একটা হচ্ছে রামায়ণ, একটা হচ্ছে ভাগবত, একটা হচ্ছে মহাভারত। আমরা কবিদের নাম অলরেডি জানি, যে রামায়ণের প্রথম অনুবাদক হচ্ছেন কৃত্তিবাস, কাশিরাম দাস হচ্ছেন মহাভারতের, এবং শ্রীকৃষ্ণ বিজয় লিখেছিলেন তিনি হচ্ছেন মালাধর বসু, যেটা ভাগবতের অনুবাদ। এই জায়গাতে যারা, আমি আবারও রিপিট করছি, আমরা আগেও হয়তো ক্লাসে আলোচনা করেছিলাম যে কৃত্তিবাসকে নিয়ে যদি প্রশ্ন আসে বা কৃত্তিবাসের গুরুত্ব কোথায়, বা রামায়ণের কাহিনী নির্মাণে কৃত্তিবাসের মৌলিকতার পরিচয় দিন, এই সমস্ত কিছু যদি আমরা বিবেচনা বিভিন্ন জায়গায় যদি আমরা আলোচনা করি বা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে কাহিনীর যে গ্রন্থন, কাহিনী যেটা মূল রামায়ণের কাহিনী, সেই রামায়ণের কাহিনীকে কৃত্তিবাস কপি পেস্ট করলেন না, অর্থাৎ সংস্কৃত রামায়ণের কাহিনীকে তিনি হুবহু এখানে আনলেন না। তিনি কি করলেন? তিনি অনেকগুলো জায়গায় মৌলিকতা দেখালেন। মৌলিকতা মানে হচ্ছে স্বতন্ত্রতা, অর্থাৎ আমি ডিফারেন্ট, সকলের থেকে আলাদা, আমি নিজস্ব কিছু নির্মাণ করব, এই যে মানসিকতা কৃত্তিবাসের মধ্যে ছিল। তাই কাহিনীর কিছু কিছু অংশ তিনি সংযোজন করেছেন, কিছু অংশ তিনি বিয়োজন করেছেন, অর্থাৎ কিছু তিনি অ্যাড করেছেন এবং কিছু কাট করেছেন। তারপরে তিনি একটি সুন্দর কাহিনী গড়ে তুলেছেন। সুতরাং এইটাই হচ্ছে একজন বড় কবির কৃতিত্ব বা কৃত্তিবাসের মৌলিকতা। যদি আমরা দেখি তাহলে প্রথমেই আলোচনা হচ্ছে যে তিনি কাহিনী থেকে নির্মাণ করেছেন, সেখানে কিন্তু এডিটিং করেছেন, শুধুমাত্র কপি পেস্ট করেননি। দুই গুরুত্ব দিয়েছেন কাহিনীর মধ্যে, যেটা সেটা হচ্ছে চরিত্র, অর্থাৎ চরিত্র নির্মাণ, এটাতে কিন্তু কৃত্তিবাস গুরুত্ব দিয়েছেন। কোথায় গুরুত্ব দিয়েছেন? না কার কাছ থেকে তিনি কাহিনী নিয়েছেন? না কাহিনী নিয়েছেন তিনি বাল্মীকির কাছ থেকে। বাল্মীকির রামায়ণ কিসে লেখা ছিল? সংস্কৃততে লেখা ছিল, অর্থাৎ সংস্কৃত মানে হচ্ছে ভারতীয় কনসেপ্টে লেখা ছিল। বাল্মীকি যখন লিখছেন ভারতীয় কনসেপ্টে লিখছেন, তাহলে কৃত্তিবাস যখন সেটাকে অনুবাদ করছেন, তখন কিন্তু তিনি আর ভারতীয় ভাবনাকে রাখলেন না। তখন কিন্তু তার রামচন্দ্র কঠিন কঠোর রামচন্দ্র নয়, তখন তার রামচন্দ্র কোমল হৃদয়ের একজন বাঙালি যুবা পুরুষের মতন একজন কোন চরিত্র। সীতা কিন্তু সেখানে ভারতীয় কনসেপ্টে নয়, তার বাঙালিয়ানা আসছে। যেহেতু কৃত্তিবাস খোদ বাংলার একজন ব্যক্তিত্ব, তাই
তার রচনার মধ্যে তিনি যখন এটাকে আনছেন তখন তিনি কাহিনী পরে যে জায়গাটাকে গুরুত্ব দিচ্ছেন সেই চরিত্র এবং চরিত্রগুলো প্রত্যেকটাই বাঙালি চরিত্রের মতো হয়ে উঠছে। চরিত্র নির্মাণে নিজস্বতার পরিচয় দিচ্ছেন কীর্তিবাস। কাব্য নির্মাণ কৌশলে তিনি কোনো কোনো জায়গায় বিশিষ্টতার পরিচয় দিচ্ছেন, অর্থাৎ যে ছন্দে বা যে ভাবে বাল্মীকি রামায়ণ লিখেছিলেন ঠিক সেই ভাবে কীর্তিবাস কিন্তু লিখছেন না, ডিফারেন্স। কোনো কোনো জায়গাকে তিনি খুব গুরুত্ব দিচ্ছেন, কোনো কোনো জায়গাকে তিনি অলংকার ব্যবহার করছেন, কোনো কোনো জায়গাতে ছন্দকে খুব গুরুত্ব দিচ্ছেন। 14 মাত্রার একটা পাঁচালীর ঢঙে যদি আমরা দেখি, এই লাইনটা আমরা সকলেই জানি যে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কয় শনি পূর্ণবান। এই যে কাশীরাম দাস বলুন বা কীর্তিবাস ওঝা বলুন, এরা প্রত্যেকটি পাঁচালীর ঢঙে লেখা। পাঁচালীটা কেন? পাঁচালী পাঠ করবে, আমি যদি পাঠ করি পাঁচালী আরো 5 জন শুনবে, অর্থাৎ শোনানোর জন্য, শুধুমাত্র নিজের ঘরে বসে পড়ার জন্য নয়, সকলকে শোনানোর জন্য কিন্তু তিনি লিখেছিলেন পাঁচালীর ঢঙে। পাঁচালী ওয়ান কাইন্ড অফ একটা সং স্টাইল, অর্থাৎ গানের আদলে লিখেছিলেন, যেন রিডিং থাকবে, একটা শ্রোতা যেন তার মস্তিষ্কের মধ্যে সেই শব্দগুলোকে নিজের মতন করে জারিত করতে পারবেন, সহজে মনে রাখতে পারবে। এই সমস্তগুলো মাথায় রেখে কিন্তু তিনি পাঁচালীর ঢঙকে ব্যবহার করলেন। আর কোথায় গুরুত্ব দিলেন? আর ভক্তিবাদের প্রচার ঘটালেন। রামায়ণের মধ্যে তিনি ভক্তিবাদকে গুরুত্ব দিলেন, যেটা যে সময়কালে তিনি লিখছেন সেই সময়কালে ভক্তিবাদ খুব গুরুত্ব পাচ্ছে। এই ভক্তিবাদের সময়কালে তিনি যখন রামায়ণ অনুবাদ করছেন, ভক্তিবাদ সেখানে গুরুত্ব পাচ্ছে। অথচ সেখানে দেশ, হিংসা, মারামারি এই সমস্ত গুলো থেকে ভক্তি একটা গুরুত্ব পাচ্ছে। এবং অবশ্যই কীর্তিবাস যেহেতু একজন বাঙালি কবি, তাই তার রচনার মধ্যে বাঙালিয়ানাকে তিনি একদম ঠেসে পূর্ণ করে দিলেন। ভারতীয় ভাবনা থেকে সরে এসে পুরো বাঙালি বিষয়টাকে ঢোকান। কোথায়? খাদ্য যেগুলো আলোচনা করছেন, যেগুলো খাবারের কথা বলছেন সেগুলো সব বাঙালি খাবার, যে জায়গাগুলোর স্থানকাল পাত্রের কথা বলছেন সেগুলো সব বাঙালিদের খুব পরিচিত, যে গাছের কথা বলছেন সেটা যে আচার নিয়মের কথা বলছেন সেটাও বাঙালি আচার নীতির কথা বলছেন। অর্থাৎ সমস্ত দিক থেকে, সেটা বিষয়ের হোক, সেটা নৈসর্গ হোক, প্রত্যেকটার ক্ষেত্রেই যেটাকে দেখিয়েছেন সেটা হচ্ছে বাঙালিয়ানার, সেই বাঙালিয়ানা আমাদের এই বাংলাদেশের কথা বলছে। অর্থাৎ কীর্তিবাস আমাদের বাংলার একজন প্রতিনিধি স্থানীয় ব্যক্তিত্ব, এবং তিনি যখন এই রামায়ণ অনুবাদ করছেন তখন তিনি হাইলাইট করছেন বাংলাকে, বাঙালিকে, বাংলাদেশকে। ফলে কীর্তিবাস একজন মৌলিক লেখক হিসাবে মধ্যযুগের বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে থাকবেন। পরবর্তীকালে আমরা চলে আসছি মালাধর বসু। মালাধর বসু, আমি বললাম যে ভাগবতের যিনি অনুবাদ করেছিলেন তিনি হচ্ছেন মালাধর বসু, তোমরা সকলেই জানো। মালাধর বসুর রচনার মধ্যে যদি আমরা দেখি তাহলে অনুবাদের ক্ষেত্রে তিনি বেশ কিছু ধরন চেঞ্জ করেছেন। আদ্য কাহিনী, মধ্য কাহিনী ও অন্ত কাহিনী, কতগুলো পার্টে তিনি মূল কাহিনীকে ভাগ করে দিলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ বিজয় নামে তিনি যখন কৃষ্ণের মাহাত্ম্য, কৃষ্ণের যে ক্ষমতা, প্রভাব, সেই প্রভাবকে যখন তিনি ব্যক্ত করছেন তখন তিনি কতগুলো এপিসোডে ভাগ করে দিলেন, যেটা মালাধর বসুর রচনার একটি গুরুত্বপূর্ণ দিক। এবং বিশুদ্ধ ভাবে তিনি যখন লিখছেন তখন সেখানে একটা ভক্তিবাদ তিনি গুরুত্ব পাচ্ছেন। তো ভক্তিভাব যেটা আমরা রামায়ণের ক্ষেত্রেও পেলাম, সেটা আমরা মহাভারতের ক্ষেত্রেও পাবো, এবং একইভাবে সেটা আমরা ভাগবতের ক্ষেত্রেও পাচ্ছি। একটা ভক্তিবাদকে তিনি এখানে গুরুত্ব দিলেন। অর্থাৎ বৈষ্ণবীয় একটা ভাবধারাতে মালাধর বসু কিন্তু এই কাব্যটা লিখলেন। অর্থাৎ আমাদের এই দেশে বৈষ্ণবীয় যেমন একটা ভাবধারা, শাক্ত যেমন একটা ভাবধারা, শৈব যেমন একটা ভাবধারা, এইরকমই বৈষ্ণবীয় ভাবধারাতে যখন মালাধর বসু লিখছেন তখন সেখানে একটা বলিষ্ঠতা গুরুত্ব পাচ্ছে, সেখানে চরিত্র অনেক বেশি মানে একটা কঠিন হয়ে উঠছে। এই জায়গাগুলোতে মালাধর বসু গুরুত্ব দিচ্ছেন। এবং অবশ্যই কীর্তিবাসের মতন তিনিও যেটা করলেন সেটা হচ্ছে বাঙালিয়ানাকে গুরুত্ব দিলেন। অর্থাৎ এখানেও যে বাংলার লাইফস্টাইল, টোটাল লাইফস্টাইলটা কিন্তু এই মালাধর বসু কাব্যের মধ্যে ফুটে উঠছে। সুতরাং মালাধর বসু ভাগবতের অনুবাদ করলেও যে সময় বসে তিনি এটা লিখছেন সেই সময়কে তিনি কখনোই অস্বীকার করতে পারলেন না। ফলে তার রচনার মধ্যে বাঙালিয়ানার একটা ছাপ পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা চলে আসবো মহাভারতের অনুবাদক হিসেবে যারা অনুবাদ করেছিলেন তাদের মধ্যে কবীন্দ্র পরমেশ্বরের কথা আমরা পাবো। আমরা শ্রীকর নন্দী, গোবিন্দ পরমেশ্বর, শ্রীকর নন্দী, বিজয় পণ্ডিত, তিনারা প্রত্যেকেই এই চৈতন্য পূর্ব যুগে মহাভারত লিখেছিলেন। চৈতন্য পূর্ব যুগের মহাভারতের
অনুবাদক হিসাবে আমরা কবীন্দ্র পরমেশ্বরের কথা পাবো। কবীন্দ্র পরমেশ্বর যিনি সুলতান আলাউদ্দিন শাহের সেনাপতি, বড়াগল খাঁয়ের যে আদেশে তিনি এটা লিখেছিলেন মহাভারত। এবং এই কবীন্দ্র পরমেশ্বরের যে রচনা, এটাকে বলা হতো পরাবলী মহাভারত বলা হতো, যেহেতু বড়াগল খাঁয়ের অনুরোধে বা রিকোয়েস্টে তিনি এটা লিখেছিলেন। পাণ্ডব বিজয় তার মূল নাম। এই সমস্ত এই মহাভারতটাতে যদি আমরা আলোচনা করি, সেটা কখনোই মালাধর বসু বা কৃত্তিবাস ওঝার মতন গুরুত্ব পাচ্ছে না। অর্থাৎ এর মধ্যে কাহিনী আছে, পুরোটা তিনি অনুবাদ করেননি, কিছু অংশ করেছেন, সবই মানা যাচ্ছে, আর মহাভারতের কথা এখানে আছে, কিন্তু রচনার শৈলীতে তিনি যে যথেষ্ট প্রাণ, সে প্রাণ থাকছে, সাবলীলতা থাকছে, কিন্তু তেমন শিল্পবোধ সমন্বিত হচ্ছে না। অর্থাৎ শব্দ, ছন্দ, অলংকার যে নির্মাণগুলোতে এতদিন পর্যন্ত মালাধর বসু বা কৃত্তিবাস ওঝা গুরুত্ব পেয়েছিলেন, সেই জায়গাটাতে তিনি খুব একটা ছাপ ফেলতে পারলেন না। একইভাবেও খুব একটা ছাপ ফেলতে পারলেন না শ্রীকর নন্দী। তিনিও একটা পার্ট মহাভারতে তিনি অনুবাদ করেছিলেন, কিন্তু সেই রচনার মধ্যে তার নিজস্বতার যে ছাপ, যেটা আগের কবিরা রেখেছিলেন, মহাভারতের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তাই মহাভারতের কবিদের নামগুলো আমরা যদি একটু করে জেনে রাখতে পারি, যে শ্রীকর নন্দী, কবীন্দ্র পরমেশ্বর, বা আমরা বিজয় পণ্ডিত, সঞ্জয়, এই সমস্ত কবিদের নামগুলো যদি আমরা জানি, তাহলেও আমাদের কাজ হবে। কিন্তু গুরুত্ব যদি আমি দিই, তাহলে এই জায়গায় কিন্তু দুজন গুরুত্ব পাচ্ছেন। একজন অনুবাদ সাহিত্যের রামায়ণের ধারাতে কৃত্তিবাস ওঝা, এবং ভাগবতের অনুবাদক হিসেবে মালাধর বসু এবং তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কিন্তু আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাদের কৃতিত্বের কথা আলোচনা করতে হবে। প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে, মালাধর বসুর কাব্যের মধ্যে বাঙালিয়ানার পরিচয় কিভাবে দিয়েছেন, বা মালাধর বসুর কাব্যের কবি কৃতিত্ব কোথায়, যেটাই আলোচনা আসুক না কেন, সেইভাবে কিন্তু আমাদেরকে নোটটা লিখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে তারা, কৃত্তিবাস ওঝার কথা বলি বা মালাধর বসুর কথা বলি, তারা কিন্তু প্রত্যেকেই যারা অনুবাদ করছেন, তারা কেউ মূল রচনা থেকে কপি পেস্ট করছেন না, নিজস্বতাকে তারা রাখছেন, এবং একজন সাহিত্যিকের নিজস্বতাই সব থেকে গুরুত্ব পাওয়া উচিত বলে আমার মনে হয়। চলে আসছি আমরা প্রাক চৈতন্য যুগের যে মঙ্গল কাব্য, প্রাক চৈতন্য যুগে যে সমস্ত মঙ্গল কাব্যগুলো লেখা হচ্ছে, অর্থাৎ চৈতন্য দেবের পূর্বে যে সমস্ত মঙ্গল কাব্য লেখা হয়েছে, এই মঙ্গল কাব্যগুলোর মধ্যে আমরা মূলত দুটো মঙ্গল কাব্য গুরুত্ব পাচ্ছে। একটা হচ্ছে মনসা মঙ্গল, আর একটা হচ্ছে চণ্ডী মঙ্গল। মনসা মঙ্গল আমরা জানি, তার কাহিনীটা সম্পর্কে আমরা ইতিমধ্যেই গ্র্যাজুয়েশনে অল্প হলেও পাঠ নিয়েছি। চৈতন্য পূর্ব যুগের যে মনসা মঙ্গল ধারার যারা কবি আছেন, তাদের মধ্যে আমরা জানি যে কানা হরিদত্ত, বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপলাই এবং নারায়ণ দেব। এর মধ্যে আমরা দুজনকে খুব গুরুত্ব দেব এই অংশে। একটা হচ্ছে বিজয় গুপ্ত এবং আরেকটা হচ্ছে বিপ্রদাস পিপলাই। বিজয় গুপ্ত এবং বিপ্রদাস পিপলাই। বিজয় গুপ্ত মূলত তার রচনা পূর্ববঙ্গে খুব পপুলার ছিল, বরিশাল অঞ্চলে তার রচনা খুব গুরুত্ব পাচ্ছে। বিজয় গুপ্তের কাব্যের আয়তন যথেষ্ট মোটা, 28টি পালাতে তিনি লিখেছিলেন। মূলত অনেক ডিটেলিং তার কাব্যের মধ্যে আছে, নিজস্বতা তিনি অবশ্যই নির্মাণ করেছেন। তবে যে বিষয়টা বিজয় গুপ্তের রচনার মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে গভীর ভাব অনুভূতির তুলনায় বৈদগ্ধ পাণ্ডিত্যের উপর তিনি বেশি নির্ভরশীল ছিলেন। অর্থাৎ তার ফলে তার কাব্য কোথাও যেন নিরস হয়ে গেছে, অর্থাৎ এন্টারটেইনমেন্টের বা বিনোদন এই জায়গাটা বা অনুভূতির জায়গাটা খুব কম, অনেক বেশি বিদগ্ধ রচনা, বেশ কঠিন কঠিন ভাবনা চিন্তাকে তিনি এখানে এনেছেন। কিছু পরিমাণ অলৌকিকতা থাকবে, কারণ এটা মধ্যযুগের রচনা, এখানে অলৌকিকতা থাকবে। যদিও কিছু কিছু ক্ষেত্রে বাঙালি যে কালচার, সেই বাঙালি কালচার গুলো, বাঙালি জীবনযাপনের যে রীতিনীতি, সেগুলো কিন্তু আমরা এই রচনাগুলোর মধ্যে আমরা পাচ্ছি। সংস্কৃত সাহিত্যে বিজয় গুপ্তের পাণ্ডিত্য থাকলেও সেই পাণ্ডিত্যের প্রকাশ কিন্তু তার এই বাংলা সাহিত্যের ক্ষেত্রেও পড়ে যাচ্ছে। তাই শব্দ, অলংকার এই সমস্ত ব্যবহারের ফলে, অতিরিক্ত ব্যবহারের ফলে তার কাব্য কিন্তু যে জনপ্রিয়তাটা পাওয়ার কথা ছিল, ততটা কিন্তু পায়নি। অর্থাৎ প্রাণের অভাব কিন্তু তার মধ্যে পাওয়া যাচ্ছে। এই বিষয়ে ভূদেব চৌধুরীর কথা আমরা একটু আলোচনা করতে পারি। তিনি বলছেন যে বিজয় গুপ্তের কাব্য আগাগোড়া সামগ্রিকতা জনিত ভারসাম্যের অভাব রয়েছে। আসলে বিজয় গুপ্ত যুব সন্ধিক্ষণের কবি, তিনি বিভিন্ন রকম বিচিত্র উপাদান ও একই চরিত্রের মধ্যে সংহতি প্রধান বা বিভিন্ন চরিত্রকে ভাব ঐক্যে নিবিষ্ট সামগ্রিকতার চেয়ে স্বয়ং সম্পূর্ণতার দিকে তিনি গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন কাব্যের পাঠ করেছেন অনেক, তার কাব্য অনেকগুলো সংক্ষিপ্ত যে কাহিনী,
এক একটা পার্ট যেন এক একটা কাহিনী হয়ে উঠেছে। বিভিন্ন পালা, কাহিনী, ছন্দ, অলঙ্কার, অতিরিক্ত মাল মশলার যে ব্যবহার, ফলে কাব্যের যে প্রাণ, সেই কাব্যের প্রাণ কিন্তু হারিয়ে গেছে। বিজয়গুপ্তের আলোচনা করতে গিয়ে আমরা এই জায়গাটি কিন্তু এসে পৌঁছাবো যে বিজয়গুপ্ত একজন খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, কিন্তু তার সমস্ত ক্ষেত্রে যদি আমরা পাণ্ডিত্যের সেই ছাপকে রাখার চেষ্টা করি, সমস্ত ক্ষেত্রেই যদি একটা বিদগ্ধ, একটা কঠিন আস্তরণ যদি রাখা থাকে, তাহলে সমস্ত শ্রেণীর মানুষের কাছে সেটা কখনোই সুখপাঠ্য হয়ে ওঠে না। আজকের এই ক্লাস যদি আমি আরো কঠিন ভাবে পড়াই, তাহলে কিন্তু সমস্ত ধরনের যারা ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু যে খুব লাভবান হবে তা নয়। এক শ্রেণীর মানুষের হয়তো সুবিধা হবে বা এক শ্রেণীর ছাত্রছাত্রী সুবিধা হবে। আমি যদি সহজ করে বলতে চাই, আমি যদি সহজ ভাবে পড়াতে চাই, তাহলে আমি যদি অনেকের মাঝে নিজেকে প্রচার করতে চাই, নিজেকে যদি নিজের ভাবনাটাকে যদি এস্টাবলিশ করতে চাই, তাহলে আমাকে সহজ সরল ভাষা নিতে হবে। বিজয়গুপ্ত কিন্তু সেই সহজ সরল জায়গা থেকে অনেকটা সরেছিলেন, ফলে মানুষের মনে বিজয়গুপ্তের প্রভাব কিন্তু খুব একটা থাকেনি। তবে সেদিক থেকে বিপ্রদাস পিপলাই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন। তার কাব্য অনেক বেশি স্বতন্ত্র, তার বিজয়গুপ্তের থেকে অনেক বেশি স্বতন্ত্র। তিনি একটু অন্য ধাঁচে মঙ্গল কাব্যকে নির্মাণ করেছেন, অর্থাৎ যারা প্রত্যেকে যেভাবে লিখেছে তার থেকে অনেকটা আলাদা করে লিখেছেন, চরিত্রগুলোকে অনেক বেশি হাইলাইট করেছেন, চরিত্রগুলোর যেন একটা স্বয়ং সম্পূর্ণ রক্ত মাংসের চরিত্র হচ্ছে মহাসমঙ্গলে। এবং যেটা দেখা যাচ্ছে যে এটা অনেক বেশি, অনেকে মনে করে থাকেন যে বিজয়গুপ্তের থেকে বিপ্রদাস পিপলাইয়ের রচনা অনেক বেশি প্রাচীনত্ব, তো যদিও সেই বিষয়ে একটা বিতর্ক আছে। পরবর্তীকালে নারায়ণ দেব লিখছেন। এগুলো সম্পর্কে যদি মানে আমাদের মাঝারি মানের যদি প্রশ্ন আমরা করতে পারি, তাহলে এই অংশগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকছে। চলে আসছি আমরা চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের ধারা, চণ্ডীমঙ্গল কনসেপ্টটা কোথা থেকে আসছে, অর্থাৎ চণ্ডী যে দেবতা, মনসার মতন আরেকটি দেবতা, যে দেবতা মূলত ছিল কাদের, একদম নিম্ন শ্রেণীর মানুষের দেবতা, সেই দেবতা কিন্তু উত্তরণ করছে। আমি প্রথমেই পড়া থেকে বলেছিলাম যে স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচার যে বদল ঘটছে, ব্রাহ্মণদের হাতের ক্ষমতা চলে যাচ্ছে কাদের হাতে, বৈশ্যদের হাতে চলে যাচ্ছে। এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সমাজের ক্ষেত্রে নয়, দেবদেবীদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত অবহেলিত ছিলেন যে সমস্ত দেবদেবী, অর্থাৎ সমাজের নিচু তলার মানুষের দেবদেবতাদের ওপরে উঠছেন তারা। তাদের মধ্যে চণ্ডী আসছে, তাদের মধ্যে মনসা আসছে, তাদের মধ্যে শিবের, যদিও শিব পৌরাণিক একটা জায়গা, অন্নদা আসছেন। এই সমস্ত দেব চরিত্রগুলো বা দেবতারা তারা প্রত্যেকেই তাদের যে জায়গা, সেই জায়গা থেকে তারা অনেকটা উঁচুতে অবস্থান করতে শুরু করছেন। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হিসাবে মানিক দত্তের কথা আমরা পাবো, যদিও আমরা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হিসাবে যার কথা পাই সেটা হচ্ছে মুকুন্দ চক্রবর্তী। অনেক জায়গায় মুকুন্দ রাম, অনেকে তোমরা লেখো মুকুন্দ রাম চক্রবর্তী, কিন্তু মুকুন্দ রাম না লিখে মুকুন্দ চক্রবর্তী লিখবে, কারণ মুকুন্দ রাম তার নাম নয়। এই অংশে মানিক দত্তকে আমরা আলোচনা করব, যে মানিক দত্ত কোথাকার ব্যক্তি ছিলেন সেই নিয়ে বিভিন্ন রকম অনুমান করা যায়। বিভিন্ন জায়গার কথা তার রচনার মধ্যে পাওয়া যাচ্ছে। কালকেতু এবং ধনপতি, এই দুটো যে কাহিনীকে তিনি মানিক দত্ত আনছেন এবং খুব সংক্ষিপ্ত আকারে তিনি প্রচার করছেন। তার যে চরিত্রগুলো তিনি কাব্যে নির্মাণ করেছেন, এই চরিত্রগুলো খুব অভিনবত্ব আছে। তার মধ্যে ভারতত্ব চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ, অনেকটা সুপরিকল্পিত হওয়ার আরো প্রচেষ্টা তিনি করেছিলেন, কিন্তু স্বয়ং সম্পূর্ণ হতে পারেননি। কারণ আমি বারবার বলতে চাইছি এটাই যে প্রত্যেকেই চেষ্টা করছেন বেস্ট করার, কিন্তু প্রত্যেকেই যে বেস্ট করে ফেলবেন এমনটা নয়। মানিক দত্ত ঠিক সেই পর্যায়েরই একজন ব্যক্তিত্ব। মানিক দত্তের রচনা খুব একটা জনমানুষের প্রভাব খুব একটা পড়েনি। এরপরে আমরা চলে আসছি যে মাঝের যে অংশ, প্রাক চৈতন্য আলোচনা করলাম, চলে আসবো আমরা চৈতন্য যুগ। চৈতন্য যুগের যে মঙ্গল কাব্য, একই মঙ্গল কাব্য কিন্তু চৈতন্য যুগেও কিন্তু লেখা হচ্ছে, অর্থাৎ চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, মনসামঙ্গল, পরবর্তীকালে আরো অ্যাড হচ্ছে শিবায়ন বা কালিকা সুন্দর বা বিদ্যা সুন্দরের মতন কাহিনী। এই রচনাগুলো কিন্তু অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরেই চলছে। চৈতন্যের পূর্ব যুগেও চলছিল, চৈতন্য পরবর্তীকালেও চলছিল, কিন্তু চৈতন্য পরবর্তীকালে মনসামঙ্গলের ধারাতে যিনি প্রভাব ফেলছেন, চৈতন্য যুগে বা চৈতন্য সমকালীন যুগে যদি আমি হিসাবটা এইভাবেই যদি আমি বলি, চৈতন্য যুগে অর্থাৎ 1486 থেকে 1533
খ্রিস্টাব্দের মধ্যবর্তী যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে মঙ্গল কাব্য যারা লিখেছিলেন তাদের গুরুত্বটা কোথায়, কারা লিখেছিলেন, কাদেরকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। তোমরা প্রত্যেকটাই পড়েছো ইতিমধ্যে গ্রাজুয়েশনে, কিন্তু এই জায়গার ধরনটা একটু আলাদা। তখন কিন্তু অত ব্যক্তি বিশেষে আমরা পড়েছিলাম, এখন কিন্তু টোটাল সময়ের এক্সপেক্টে কিন্তু আমরা পড়ার চেষ্টা করব। মঙ্গল কাব্যের যে ধারা সেটা হচ্ছে মনসামঙ্গলের এই অংশে যথা চৈতন্য সমকালীন যে মঙ্গল কাব্যকার যারা আছেন তাদের মধ্যে কেতকাদাস ক্ষেমানন্দ সম্বন্ধে তোমরা গ্রাজুয়েশনে ইতিমধ্যেই পড়েছো। কেতকাদাস ক্ষেমানন্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, একে নিয়েও কিন্তু মাঝারি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তার যে প্রতিভা, অর্থাৎ তার মঙ্গল কাব্য কোথায় আলাদা, তার যে বিভিন্ন আত্মজীবনী বা আত্মবিবরণী অংশ আছে, সেই বিবরণী অংশ থেকে অনেক কিছু আমরা জানতে পারছি। তার সময়কাল হচ্ছে সপ্তদশ শতকের একদম শেষ ভাগ। প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। তার কাব্য কাহিনীর মধ্যে ক্ষেমানন্দী মহাভারত আমরা তাকে ক্ষেমানন্দ নামেই আমরা গুরুত্ব দিয়ে থাকি। এই কেতকার দাস বলছেন, অর্থাৎ তিনি নিজেকে সেই কেতকা দাস ক্ষেমানন্দ যে রচনা, এই রচনা কিন্তু আমাদের এই জায়গায় গুরুত্ব পাওয়ার একটা জায়গা তৈরি করে ফেলছে। একইভাবে আমরা যদি চণ্ডীমঙ্গলের দিকে আলোচনা করি, চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে এই অংশে যিনি গুরুত্ব পাচ্ছেন তিনি হচ্ছেন মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তী বাংলা মধ্যযুগের একজন স্মরণীয় ব্যক্তিত্ব, একজন খুব বিশিষ্ট কবি। তিনি মঙ্গল কাব্যের যে পার্ট আলোচনা করছেন সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল। অনেকেই আমরা জানি যে তিনি যদি আধুনিক যুগে জন্মাতেন তিনি একজন বড় উপন্যাসিক হতেন, কারণ তার যে লেখার ধরন, তার যে চরিত্র নির্মাণ, কাহিনী নির্মাণ, বর্ণনা ক্ষমতা, ভাষা ব্যবহার, শব্দ ব্যবহার, প্রত্যেকটার মধ্যে একটা অভিনবত্ব আছে। তার মধ্যযুগের একজন কবি হয়েও তিনি যেন ছিলেন আধুনিক। কে ছিলেন আধুনিক? না এই মধ্যযুগের কবি তিনি হচ্ছেন মুকুন্দ চক্রবর্তী, অর্থাৎ তিনি তার সমস্ত কিছুর মধ্যে একটা আধুনিকতার ছাপ কিন্তু আমরা পাই। অর্থাৎ একজন সাহিত্যিক যখন সাহিত্য নির্মাণ করেন তখন কিন্তু তিনি সমাজের থেকে সবসময় উপাদানকে সংগ্রহ করেন এবং নিজের মতন করে সেটাকে তিনি প্রকাশ করেন। কিন্তু তার রচনার মধ্যেও কিন্তু আমরা একটা অতি আধুনিক মানসিকতার পরিচয় পাই। সংস্কৃত কাব্যের যে গুণ, যে ছন্দ ব্যবহার, যে শব্দ ব্যবহার, সেগুলো মুকুন্দ চক্রবর্তীর মধ্যযুগে করেছেন। যেগুলো আমরা আধুনিক যুগে ভাবতে পারি সেটা মধ্যযুগে করেছেন। একজন ঔপন্যাসিকের মতন তিনি চরিত্রকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, চরিত্র শুধু নির্মাণ করেন, সেই চরিত্রের ভালো মন্দ পজিটিভ নেগেটিভ দিককে দেখিয়েছেন। অর্থাৎ যাতে করে চরিত্রটা আমাদের কাছে রক্ত মাংসের একটা চরিত্র হয়ে ওঠে, একটা বাস্তবসম্মত চরিত্র হয়ে ওঠে। তিনি যে বর্ণনা করছেন গ্রামাঙ্গনের যে অসাধারণ বর্ণনা মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের মধ্যে আমরা পাচ্ছি, সেটা কিন্তু আর কোনো বাংলা সাহিত্যে আমরা পাবো না। বিশেষত মধ্যযুগের আর কোনো বাংলা সাহিত্যে বাঙালির জীবনের এত সুন্দর ছবি আমরা কোথাও পাবো না, একমাত্র মুকুন্দ চক্রবর্তী বাদ দিয়ে। তাই মুকুন্দ চক্রবর্তী খুব গুরুত্ব দিয়ে আমাদের পড়ার জায়গা। আমরা সেই জায়গাটাকে আমরা আরেকটু ভালো করে চেষ্টা করব। এই জায়গাটাকে তোমরা প্রত্যেকে একটু সতর্কভাবে পড়বে। মুকুন্দ চক্রবর্তীর যে কাহিনীর নির্মাণ কৌশল, যে ট্যালেন্ট তার মধ্যে ছিল, তিনি হয়তো মধ্যযুগে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই যুগে জন্মাতে তিনি না বড় সাহিত্যিক হতেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ধর্মমঙ্গলের যে জায়গা, ধর্মমঙ্গলের মধ্যে যে কবিকে আমরা গুরুত্ব দেবো তিনি হচ্ছে রূপরাম চক্রবর্তী। ধর্মমঙ্গলের যিনি কবি তিনি রূপরাম চক্রবর্তীকে আমরা এখানে দেবো। তিনি তার নিজের আত্মবিবরণী অংশ লিখছেন। এই যে মঙ্গল কাব্যের কবিরা তাদের আত্মবিবরণীর কথা বলছে, অর্থাৎ নিজেকে গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ এতদিন পর্যন্ত কবিরা কিন্তু নিজেদের কথা বলতেন না, ভণিতাতে ব্যবহার করেছিলেন বৈষ্ণব কবিরা তাদের নাম, বঞ্চিত গোবিন্দ দাস, কিন্তু তার পরবর্তীকালে নিজের কথা আস্তে আস্তে গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ আত্ম সচেতন হয়ে উঠছেন প্রত্যেকটা মানুষ ধীরে ধীরে মধ্যযুগে। সেই জন্য এই মধ্যযুগের কবিরা প্রত্যেকটা রচনার মধ্যে আত্মবিবরণী দেওয়ার চেষ্টা করছেন, নিজের কথা বলছেন। এবং এই আত্মবিবরণী অংশের আমরা কিন্তু এই রূপরাম চক্রবর্তীর কথা পাচ্ছিলাম। রূপরাম চক্রবর্তী সেই সময় দাঁড়িয়ে একজন খুব গুরুত্বপূর্ণ বর্ধমান জেলার কাঁইতি শ্রীরামপুরের একজন ব্যক্তি। রূপরাম চক্রবর্তীর রচনা তিনি যেটুকুনি পেয়েছেন বা যেটুকুনি লিখেছেন সেই রচনার মধ্যে কিন্তু একটা তার জীবনের সাথে সেটা সম্পৃক্ত হয়ে উঠছে।
একজন বড় সাহিত্যিকের কাজই হচ্ছে এটা যে যে কোনো নির্মাণ, যে কোনো সাহিত্য যখন তিনি যখন নির্মাণ করেন তখন সেটাকে তার জীবনের সঙ্গে সম্পৃক্ত করার তিনি চেষ্টা করেন। এছাড়াও শিবকে কেন্দ্র করে বেশ কিছু কাহিনী কাব্য গড়ে উঠেছে, যেগুলোকে আমরা শিবায়ন বলতে পারি। কালিকা বা কাঞ্চি মঙ্গল কাব্যের আরেকটি দেবতা দেবী কালী কথা খুব একটা গুরুত্ব পাচ্ছে। বিদ্যাসুন্দরের কাহিনী বা কালিকা পুরাণ যেটাকে আমরা বলি, এই সমস্ত কবিরাও কিন্তু পাচ্ছেন। চৈতন্য সমকালীন যে সমস্ত বৈষ্ণব কবি তোমাদের একটু জেনে নিতে হবে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে চৈতন্য পূর্ববর্তী কবি আমি কিন্তু বলেছিলাম যে চণ্ডীদাস এবং বিদ্যাপতি, কিন্তু চৈতন্য সমকালীন যদি আমরা কবিদের আলোচনা করি সেখানে নরহরি সরকার গুরুত্ব পাচ্ছেন, মুরারি গুপ্ত গুরুত্ব পাচ্ছেন, গোবিন্দ মাধব গুরুত্ব পাচ্ছেন। এই কয়েকজনকে আমরা যদি একটু গুরুত্ব দিই, তাদের নাম রচনা গুলো যদি আমরা একটু জেনে নিতে পারি, তাহলে এই অংশটা কিন্তু আমরা অনেকটা ইজিলি কমপ্লিট করতে পারবো বলে মনে হয়। তো এই সময়ের কবি হিসাবে আরেকজন যিনি আসছেন তিনি হচ্ছেন জ্ঞানদাস। জ্ঞানদাসের পদকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, অর্থাৎ বৈষ্ণব কবিদের মধ্যে চণ্ডীদাস, বিদ্যাপতি এদের মতনই আরেকজন কবি হচ্ছেন জ্ঞানদাস। তার যে অসাধারণ প্রতিভা, তিনি সখ্য বাৎসল্যমূলক রচনা করেছিলেন। তিনি বাৎসল্য রসের একজন নিপুণ একজন রূপকার, রূপানুরাগ পর্যায়ে, আক্ষেপানুরাগ পর্যায়ে তিনি যে পদগুলো লিখেছিলেন সেগুলো বাংলা সাহিত্যের একটা মাইলস্টোন হয়ে থাকবে। এই ক্ষেত্রে জ্ঞানদাসকে কিন্তু আমরা খুব গুরুত্ব দেব, কারণ জ্ঞানদাস চৈতন্য সময়কালের একজন বিশিষ্ট কবি এবং এই জ্ঞানদাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আর একটা জিনিস এই জায়গায় তৈরি হচ্ছে চৈতন্য টাইম পিরিয়ডে, সেটা হচ্ছে চরিত সাহিত্য। বাংলা চরিত সাহিত্য কি? চরিত সাহিত্য, চরিত শব্দটা আসছে চরিত্র থেকে, চরিত শব্দটা আসছে চরিত্র থেকে, অর্থাৎ ইতিহাসের ক্ষেত্রে আমরা বেশ কিছু চরিত সাহিত্য কথা পাই, জীবনী কাব্য যেগুলোকে আমরা বলে থাকি। এখানেও কিন্তু আমরা চরিত্র বা চরিত সাহিত্য পাচ্ছি। যে চরিত সাহিত্যটা যে ব্যক্তিটাকে নিয়ে গড়ে উঠছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে মধ্যযুগের যে সমস্ত কবিরা তার জীবন কথাকে লিখেছেন, নিজের মতন করে যেটুকুনি উপাদান সংগ্রহ করেছেন সেইখানে মুখ্য বেশ করে তিনি লিখেছেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছেন বৃন্দাবন দাস, তার কাব্যের নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত বা চৈতন্য ভাগবত। যদি আমি দেখি এই চৈতন্য ভাগবতের মধ্যে তিনি কৃষ্ণের জীবনের যে চৈতন্যদেবের যে জীবন, সেই জীবনকে তিনি সেখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বেশ কয়েকটা পর্যায়ে তিনি এটাকে ভাগ করেছেন এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি চৈতন্য জীবনী কাব্য। এই জীবনী কাব্যগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু চৈতন্যদেবকে জানতে পারছি, চৈতন্যদেব কিভাবে তার ছেলেবেলা, তার বড় হয়ে ওঠা, তার সংসার থেকে বেরিয়ে আসা, তার যে ধর্ম, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত থেকে পাচ্ছি। লোচন দাসের চৈতন্য মঙ্গল, এই অংশে আরেকটি খুব গুরুত্বপূর্ণ রচনা। লোচন দাস তিনি তার যে কাব্য রচনা করলেন তার নাম হচ্ছে চৈতন্য মঙ্গল, এবং এই একই নামে আরেকজন লিখলেন, তিনি হচ্ছেন জয়ানন্দ। প্রত্যেকেই চৈতন্যদেবকে যেটুকুনি উপাদান পেয়েছিলেন, কোনো জায়গায় শুনেছিলেন, কোনো জায়গায় কেউ দেখেছিলেন, প্রত্যেকেই চৈতন্যদেবের জীবনকে গুরুত্ব দিয়েছেন এবং প্রত্যেকের রচনার মধ্যে যেমন মিলও আছে ঠিক তেমনি অমিলও আছে। চৈতন্যদেবের মৃত্যু নিয়ে অনেক রকম প্রসঙ্গ আছে, অনেক রকম মিথ আমরা শুনতে পাই। সেই মৃত্যু প্রসঙ্গকে কেউ গুরুত্ব দিয়েছেন, কেউ গুরুত্ব দেননি। আবার বৃন্দাবন দাস যে জায়গাটাকে গুরুত্ব দিয়েছেন, হয়তো লোচন দাস সেই জায়গাটাকে কম গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ এইভাবে যদি আমি তিনটে, এবং তার পরবর্তীকালে আরেকজন যিনি লিখছেন তিনি হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। তিনি যেটাকে করছেন সেখানে তিনি বেশ কিছু তত্ত্ব, দর্শন, ভাবনা এইগুলোকে তিনি তার মধ্যে গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ একদম অনাবিল চৈতন্যদেবের জীবন কথাকে গুরুত্ব দিচ্ছেন এমন নয়, সেখানে কিন্তু বৈষ্ণবীয় বেশ কিছু তত্ত্ব কথা, যে দর্শন, সেগুলো কিন্তু এর মধ্যে গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ যদি আমি জীবনী সাহিত্য বা চরিত সাহিত্যের দিকে আলোচনা করি, তাহলে প্রথমেই যিনি আসবেন তিনি হচ্ছেন বৃন্দাবন দাস, তার চৈতন্য ভাগবত। পরবর্তীকালে লোচন দাস, তার চৈতন্য মঙ্গল।
3 জয়ানন্দ তার চৈতন্য মঙ্গল, 4 নম্বরে আছেন কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। এই ক্ষেত্রে বলে রাখি আমি যে চৈতন্য চরিতামৃত হচ্ছে চৈতন্যদেবের জীবনকে নিয়ে লেখা শ্রেষ্ঠ চরিত সাহিত্য, অর্থাৎ চরিত সাহিত্যের একটা মাইলস্টোন বলা যেতে পারে। চরিত সাহিত্যের মধ্যে একটা সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এটি। এছাড়াও চূড়ামণি দাস গৌরাঙ্গ বিজয় নামে একটি রচনা লিখেছিলেন, গোবিন্দ দাস তার পর্চা লিখেছিলেন, সেগুলো খুব অপ্রধান, কিন্তু প্রধান আমরা এই তিনটে, এই চারটিকে গুরুত্ব দেবো। জয়ানন্দ লোচনের চৈতন্য মঙ্গল, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং তার পরবর্তীকালে একদম শ্রেষ্ঠ যিনি লিখছেন তার নাম হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, তার রচনার নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন বারবার আসে। এই জায়গাটাকে তোমরা যারা এবছরের পরীক্ষায় বসছো তোমরা এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে পড়বে যে চৈতন্য জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য যাই আসুক না কেন তোমরা কিন্তু এইভাবেই উত্তর লিখবে, পরপর সম্পর্কে লিখবে। এই বিষয়ে আমি বিশেষ কিছু বলছি না, এই কারণেই বলছি না কারণ ইতিমধ্যে তোমরা গ্র্যাজুয়েশনে এই জায়গাগুলো খুব গুরুত্ব দিয়ে পড়ে এসছো। চলে আসবো আমরা অনুবাদ কাব্য, অর্থাৎ চৈতন্য সমকালীন যদি আমরা অনুবাদ কাব্যের দেখি সেখানে আমরা দুজনকে গুরুত্ব দেবো। একজন চন্দ্রাবতী, তার রামায়ণ। চন্দ্রাবতী একজন দ্বিজ বংশীবদন এর কন্যা হচ্ছেন চন্দ্রাবতী, একজন মহিলা কবি যিনি রামায়ণ লিখছেন, যদিও তার নির্দিষ্ট কোনো পুঁথি পাওয়া যায়নি, তবে ধরে নেওয়া হয় এটি একজন চন্দ্রাবতী নামে কোনো মহিলার লেখা। চন্দ্রাবতীর রচনার গুরুত্বটা এটাই যে রামায়ণ অনুবাদ করেছিলেন কৃত্তিবাসুদেব, যিনি আদতে একজন পুরুষ, কিন্তু চন্দ্রাবতী একজন নারী, অর্থাৎ একজন পুরুষ যেভাবে রামায়ণকে দেখবে একজন নারী কিন্তু ঠিক রামায়ণের কথাকে সেইভাবে দেখবে না। ডিফারেন্সটা কোথায়? না চন্দ্রাবতীর কাছে গুরুত্ব পাচ্ছে, যেহেতু তিনি একজন মেয়ে তাই তার কাছে গুরুত্ব পাচ্ছে সীতার জীবন, সীতার যে ট্র্যাজেডি, সীতার যে ট্র্যাজিক জীবন, এটাই কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছে। ফলে চন্দ্রাবতীর রামায়ণ কিন্তু আমাদের এই অংশে খুব গুরুত্ব দিতে হবে। একইভাবে কাশীরাম দাসের মহাভারত আমরা আগেও আলোচনা করেছিলাম, যে বলেছিলাম যে মহাভারত যারা অনুবাদ করেছিলেন তার আগে সঞ্জয়ের কথা পেয়েছি, শ্রীকর নন্দীর কথা পাচ্ছিলাম। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদ যদি আমরা দেখি সেটা হচ্ছে কাশীরাম দাস। কাশীরাম দাস যখন মহাভারত অনুবাদ করছেন তখন একইভাবে তিনি মহাভারতের যে মূল কাহিনী সেখান থেকে কিন্তু কপি পেস্ট কিছু করছেন, অর্থাৎ কিছু অংশ তিনি গ্রহণ করছেন, কিছু অংশ তিনি বর্জন করছেন, অর্থাৎ কাহিনীকে তিনি নিজের মতো নির্মাণ করছেন। তিনি কি করছেন? 2 নম্বর তিনি করছেন যে চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে সাজাচ্ছেন, সেখানে চরিত্রগুলো একটা বিশ্লেষণ করার একটা জায়গা তৈরি করছেন, চরিত্র সৃষ্টিতে একটা অভিনব রাখছেন। বাঙালিয়ানার মধ্যে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা উপাদান শব্দ, ছন্দ, অলংকার, অর্থাৎ আঙ্গিক নির্মাণেও তিনি যথেষ্ট যত্নবান ছিলেন। তাই তার যে কাব্য, সেই কাব্য অনুবাদ কাব্য, সেই অনুবাদ কাব্য শুধুমাত্র অনুবাদ কাব্য হয়ে থাকেনি, হয়ে উঠছে একটা শ্রেষ্ঠ কাব্য। অর্থাৎ শুধুমাত্র কপি পেস্ট তিনি করেননি, তিনি আপন ভাবরসে সেটাকে জারিত করেছেন, একটা নতুন কাব্য নির্মাণ করেছেন। এরপর চলে আসে আমরা চৈতন্য উত্তর পর্ব। চৈতন্য উত্তর পর্বে বৈষ্ণব পদাবলীর ধারাও চলেছে, বৈষ্ণব পদাবলীকে কেন্দ্র করে বেশ কিছু সংকলন গ্রন্থ লেখা হয়েছে, বিভিন্ন রকম চরিত সাহিত্য সংকলন গ্রন্থগুলো, যার মধ্যে রাধামোহন ঠাকুর আসছেন, চন্দ্রশেখর আমরা পাচ্ছি। এই সময় যে বৈষ্ণব সংকলন গ্রন্থ, সেখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এইভাবে হনদাগীতি চিন্তামণি বা গীতচন্দ্রোদয়ের কথা আমরা পাবো, আমরা পদামৃত সমুদ্রের কথা পাবো, পদকল্পিত নতুন রচনা পাবো, যেগুলো হচ্ছে এডিটেড বুক, যেগুলো শুধুমাত্র একজনের নয় অনেকগুলো বৈষ্ণব পদকে সংকলন করে লেখা হচ্ছে। নরহরি চক্রবর্তী, অকিঞ্চন দাস এবং প্রেমদাসের মতন ব্যক্তিরা এই যে চরিত সাহিত্যের যে ধারা, যেটা আগে থেমেছিল চৈতন্য চরিতামৃততে এসে, সেই ধারাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা চৈতন্যদেবকে কেন্দ্র করে আরো কিছু জীবনী সাহিত্য লিখছেন, বা চৈতন্যদেবের পরবর্তীকালে যারা শিষ্য ছিলেন তাদেরকে নিয়েও কিন্তু একাধিক যে জীবনী বা চরিত সাহিত্য লেখার যে চেষ্টা সেটা কিন্তু কন্টিনিউ চলছে। মঙ্গল কাব্যের ধারাতেও একইভাবে জগৎজীবন ঘোষাল, জীবন মৈত্রের মতো মানুষেরা কিন্তু লিখে যাচ্ছেন। ধর্মমঙ্গল কাব্যের ক্ষেত্রেও যে রচনার ধারা আগেও ছিল, চৈতন্য উত্তর বা চৈতন্য পরবর্তীকালেও চলছে, রামদাস আদক লিখছেন। এই অংশে ঘনরাম চক্রবর্তী গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ধর্মমঙ্গলের ক্ষেত্রে, যদিও আমরা সব থেকে বেশি গুরুত্ব দেবো মুকুন্দের চণ্ডীমঙ্গলকে আমরা গুরুত্ব দেবো।
আমরা গুরুত্ব দেবো কেতকাদাস ক্ষেমানন্দকে গুরুত্ব দেবো, আমরা বিজয়গুপ্তকে গুরুত্ব দেবো, এবং ঘনরাম চক্রবর্তীকে কিন্তু এই অংশে বলা যেতে পারে অষ্টাদশ শতকের একজন শক্তিশালী কবি ঘনরাম চক্রবর্তী, যিনি ধর্মমঙ্গল কাব্যের একজন শ্রেষ্ঠ কবি। এই ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হিসেবে ঘনরাম চক্রবর্তীকে আমরা গুরুত্ব দেবো, কারণ তার 24টি পালাতে তিনি একটি মহাকাব্যিক স্টাইলে তিনি একটি কাব্য রচনা করলেন, যে কাব্যটা এতদিন পর্যন্ত আমরা আগেও শুনে এসেছি, কিন্তু তার যে কাহিনী, তার যে গল্প উপমা, কাহিনী উপকাহিনী, একটা বিশাল আয়তন বিশিষ্ট একটা কাব্য লেখা সেই সময় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট কঠিন ছিল। সেই কঠিন প্রতিকূলতাকে অতিক্রম করে সফলতা লাভ করেছিলেন ঘনরাম চক্রবর্তীর মতো ব্যক্তিত্ব। এই অংশে আরেকটি কাব্য গুরুত্ব পাচ্ছে, সেটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য, অর্থাৎ এটিও একটি মঙ্গল কাব্য যেটাকে নূতন মঙ্গল বলা হচ্ছে, যার লেখক হচ্ছেন ভারতচন্দ্র রায়। তিনি অন্নদা মঙ্গল লিখছেন। অন্নদা মঙ্গলের মধ্যে ইতিহাসের বিভিন্ন প্রসঙ্গ উঠে আসছে, অর্থাৎ ইতিহাসের একজন যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছেন ভারতচন্দ্র। তিনি একই দিকে মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের একদম যে ট্রানজিশন টাইমে তিনি কাব্য রচনা করছেন। 1760 তিনি যখন মারা যাচ্ছেন, সেখান থেকে আমরা মধ্যযুগের শেষ বলে অনেক সময় মনে করে থাকি। তো যাই হোক না কেন, ভারতচন্দ্র যুগ সন্ধির কবি, তার যে মঙ্গল কাব্য, সেই মঙ্গল কাব্যের নাম হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য। এটাকে অনেক সময় নূতন মঙ্গল বলা হয়। রবীন্দ্রনাথ এটাকে রাজকণ্ঠের মণিমালা বলেছেন। কেন বলেছেন? না, শব্দ, ছন্দ, অলঙ্কার, ভাষা ব্যবহারেতে তিনি একটা আধুনিকতা দেখিয়েছেন, তাই এই কাব্যকে কিন্তু একটি আধুনিক কাব্য বলা হয়েছে। এই অন্নদা মঙ্গল কাব্যের দিকে যদি আমরা দেখি, অন্নদা মঙ্গল কাব্যে ইতিহাসের বিভিন্ন প্রসঙ্গ আসছে। ইতিহাসের বিভিন্ন প্রসঙ্গ আসার পাশাপাশি তিনটি খণ্ডে, প্রথম খণ্ডের নাম হচ্ছে অন্নদা মঙ্গল বা অন্নপূর্ণা মঙ্গল, দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দরের কথা, এবং তৃতীয় খণ্ডের নাম হচ্ছে মান সিংহের পালা। এই যে সুবৃহৎ একটা কাহিনী, এই কাহিনীটা মূলত ইতিহাসের উপর বেশ করে তিনি লিখছেন। এটা মহাকাব্যের অন্যান্য রচনাগুলোর থেকে আলাদা। কোথায় আলাদা? না, মহাকাব্য রচনা যে এতদিন পর্যন্ত ধারা বা ধরনটা চলছিল, এই ধরনটাকে তিনি ব্রেক করলেন। ব্রেক করে তিনি অনেকটা নিজের মতন করে লিখলেন। সেই জন্য এই মঙ্গল কাব্যটাকে বলা হচ্ছে নূতন মঙ্গল, অর্থাৎ মঙ্গল কাব্য হয়েও এটা যেন একটা নতুনত্বের কথা বলছে, আধুনিকতার কথা বলছে, কারণ তিনি এমন একটা সময় জন্মেছেন তখন কিন্তু ইতিমধ্যেই আধুনিকতার যে বাতাবরণ, সে বাতাবরণ কিন্তু তৈরি হচ্ছে। এই আধুনিকতার বাতাবরণের মাঝে দাঁড়িয়ে কিন্তু আমরা আরেকজনকে স্মরণ করে নেব, তিনি হচ্ছেন শিবায়ন কাব্যের কবি রামেশ্বর ভট্টাচার্য। তিনিও খুব গুরুত্বপূর্ণ এই তোমাদের আলোচনার ক্ষেত্রে। মাঝারি মানের প্রশ্ন আসার ক্ষেত্রে রামেশ্বর ভট্টাচার্য এবং বড় প্রশ্ন আসার ক্ষেত্রে ভারতচন্দ্র রায়কে কিন্তু আমরা বাদ দিতে পারবো না। খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি রামেশ্বর ভট্টাচার্য। অর্থাৎ শিবায়ন কাব্যে, অর্থাৎ প্রত্যেকটা কাব্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনটাতে মনসা, কোনটাতে ধর্ম, কোনটাতে চণ্ডী, কোনটাতে অন্নপূর্ণা। এই কাব্যের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিব, অর্থাৎ শিব এমন একটি দেবতা যিনি পুরাণেও আছেন, যিনি রামায়ণ মহাভারতের মধ্যেও কোনো না কোনো কাহিনীর সঙ্গে যুক্ত আছেন। সেই শিবকে নিজের মতন করে আপন ভোলে ভালা যে শিব আমরা পাচ্ছি, সেই শিবের কথাকে নিয়ে তিনি লিখছেন। তিনি হচ্ছেন রামেশ্বর ভট্টাচার্য। এখানে শিব কোনো বিশেষ দেবতা নয়, এখানে শিব হচ্ছেন হর পার্বতী। হর এবং পার্বতী যে আমরা বলি না, যে হর পার্বতী, অর্থাৎ একজন বাঙালি পরিবারের একজন ব্যক্তি হচ্ছেন শিব, যিনি সকালবেলায় থেকে বিভিন্ন রকম কাজকর্ম করছেন। কি কাজকর্ম? ভিক্ষা করছেন, স্ত্রীর সঙ্গে কোন্দল করছেন, কখনো নাম সংকীর্তন করছেন, অর্থাৎ সংসার সম্পর্কে একদম অনীহা যার আছে তাদের মতন শিব একরকম একটি। এখানে বিভিন্ন রকম আদি রসাত্মক প্রসঙ্গ উঠে আসছে, কাব্যে হাস্যরস আসছে, অর্থাৎ শিব বলতে যে ভাবনা, যে ভয়, যে ভীতি আমাদের মধ্যে ছিল, সেই ভীতি বা ভয় কিন্তু দূর হয়ে যাচ্ছে এই শিবায়ন কাব্যে। এবং এখানে অসাম্প্রদায়িক একটি মনের পরিচয় দিচ্ছেন তিনি। অসাম্প্রদায়িকতার একটা দিক কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বৈষ্ণব ধর্মের প্রতি গভীর নিষ্ঠা কিন্তু কবির ছিল। ফলে শিব শুধুমাত্র এখানে ধর্মীয় বাতাবরণের নয়, রক্ত মাংসের একজন জীবন্ত চরিত্র হয়ে উঠছে, যিনি গুরুত্ব দিচ্ছেন কাকে? না, বাঙালির জীবন, গ্রামীণ জীবনের ছবিকে, গ্রামীণ জীবনের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা কিন্তু শিব কিন্তু এস্টাবলিশ করছেন তার এই শিবায়ন কাব্যের মধ্যে দিয়ে। এইভাবে
একটি নতুন ধারা শিবকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে শিবায়ন। এইভাবে রামায়ণ মহাভারতের যে ধারা, এই ধারা থেকে বেরিয়ে আসছে আস্তে আস্তে অষ্টাদশ শতকে এসে সময়কালের দিক থেকে যদি আমরা দেখি, আমাদের যে এতদিন পর্যন্ত যে বৈষ্ণবীয় ভাবধারা, অর্থাৎ বৈষ্ণবরা বিষ্ণুর যারা উপাসক ছিলেন, এই ভাবধারা থেকে আস্তে আস্তে তারা বেরিয়ে আসছেন। বেরিয়ে এসে তাদের মধ্যে একটা শাক্ত ভাবনা জাগ্রত হচ্ছে। শাক্ত মানে হচ্ছে শক্তি, অর্থাৎ যে কোনো শক্তি দেবীর উপাসনা তারা করছেন। নিজেদের জীবনের যে চাকা, সেই চাকা ঘুরিয়ে ফেলার জন্য তারা কিন্তু এটার কথা ভাবছেন। এবং যাদেরকে পুজো করছেন তিনি অবশ্যই হচ্ছেন মা কালীর পুজো হচ্ছে, চণ্ডীর পুজো হচ্ছে, অর্থাৎ শাক্ত দেবদেবীদের পুজো কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই যে সময়কালে শাক্ত পদাবলী, বৈষ্ণব টাইম পিরিয়ড, এটা একটা সময় আসলে হচ্ছে সমাজের এমন কিছু ঘটনা যার প্রভাব কিন্তু সাহিত্যে পড়ছে। সুতরাং সমাজ কিন্তু আগে গুরুত্ব পাচ্ছে, তারপর কিন্তু গুরুত্ব পাচ্ছে সাহিত্য। তো বারবার বলছি আমি যে জায়গাটা, যে সেটা হচ্ছে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত কবিরা শাক্ত পদাবলী লিখছেন, অর্থাৎ সেই সময়কালে একটা শাক্তে কনভার্ট হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। বৈষ্ণবের প্রতি যে আস্থা মানুষের ছিল, সে আস্থা আস্তে আস্তে সরে যাচ্ছে, সরে গিয়ে শক্তির উপাসনার প্রয়োজনীয়তা তারা অনুভব করছেন। সেখানে নারীকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং যে নারী কিন্তু খুব রূঢ় একজন নারী, যে নারী একজন প্রতিবাদী একজন নারী, যে নারীর তার যে পোশাক আশাক যদি আমি দেখি, কালী ঠাকুরের যদি পোশাক আশাক দেখি, একটা রুদ্রচণ্ডের একটা রুদ্র মূর্তি, একটা উন্মত্ত নারী রণ মূর্তি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এই যে শাক্ত দেবীদেরকে নিয়ে যারা গান লিখছেন, তাদের মধ্যে নাচছেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। দুজনকে গুরুত্ব দিতে হবে। রামপ্রসাদ এবং কমলাকান্ত দুজনেই যে সমস্ত পদগুলো লিখছেন, এই পদগুলো এক একটা মানে অনবদ্য হয়ে থাকছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে। শাক্ত পদাবলী রামপ্রসাদের যে গানগুলো আগমনী বিষয়ক পর্যায়ে, অর্থাৎ উমা, মেনকা, গিরিরাজ, হিমালয় এবং তার স্বামী, উমার স্বামী, এখানে শিবের কথা বলা হচ্ছে। এদের যে একটা কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিকে কেন্দ্র করে কিন্তু মেয়ে দীর্ঘদিন পর তার বাপের বাড়িতে আসবে। প্রতি বছর দুর্গাপুজোর সময় যে কনসেপ্ট আমরা বারবার আলোচনা করে থাকি বা বিভিন্ন জায়গায় লেখালেখিতে আমরা পড়ে থাকি, তোমরা সকলেই জানো এই বিষয়ে। এই যে নতুন করে একজনের আশার যে এলে তার মানে প্রচলিত জীবনে একটা নতুন কোন ছন্দ ফিরে পাবে, সেই আশাকে বলছি আমরা আগমনী। এবং তারপর তিনি কিছুদিন থেকে যখন আবার দেবী ফিরে যাচ্ছেন, অর্থাৎ মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে, তখন তৈরি হচ্ছে বিজয়া। এই আগমনী এবং বিজয়া পর্যায়ের পদগুলোতে কবিরা খুব গুরুত্ব পেয়েছেন। রামপ্রসাদ সেনের পদ একরকম এবং কমলাকান্ত ভট্টাচার্যের পদগুলো আরেক রকমের পদ। যদিও কমলাকান্ত ভট্টাচার্যের পদে এই আগমনী পর্যায়ের পদ, বিজয়া পর্যায়ের পদগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে। এবং আরেকটা জায়গা পাচ্ছে, সেটা হচ্ছে ভক্তের আকুতি, অর্থাৎ দেবীর কাছে নিজেকে সমর্পণ, যেটা আমরা বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে দেখেছিলাম যে একদম প্রার্থনা, নিবেদন, এই সমস্ত পর্যায়ের পর যে আমি কিছু জানি না, আমার জীবনে একদম শেষ প্রান্তে এসে আমার মনে হচ্ছে আমি জীবনটাকে কিছুই করিনি, আমি দেবতা ভগবানের জন্য কিছুই করিনি, তাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে একটা সখ্যতা, দেবদেবীর সঙ্গে একটা সখ্যতার যে সম্পর্ক তৈরি হচ্ছে, এই সখ্যতার সম্পর্কই কিন্তু আমরা এই কাব্যের মধ্যে আমরা পাচ্ছি, যেটাকে আমরা বলে থাকি ভক্তের আকুতি। সেখানে মাকে তুমি সম্বোধন করছেন যে মা আমায় ঘোরাবি কত কলুর বলদের মতো। আবার কখনো বলছেন যে সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, মা তুমি, মা আপন সুখে আপনি নাচো, আপনি দাও মা করো। অর্থাৎ ইতি সখ্যতা, দেবীর কাছে যে নিজেকে উন্মুক্ত করা, দেবীর কাছে নিজেকে প্রচার করা, নিজেকে পরিষ্কার ওপেন করে দেওয়া, একটা গীতি কবিতার যে ঢং, দুঃখ যন্ত্রণাগুলো দেবীর কাছে সমর্পণ করে দেওয়া, নিজেকে সমর্পণ করে দেওয়া, এটা কিন্তু শাক্ত পদাবলী কবিদের মধ্যে একটা লক্ষ্য করা যায়। আরেকটি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে নাচ সাহিত্য। নাচ সাহিত্যের অনেকগুলি ধারা আছে। গোরক্ষনাথের মহিমা বা ময়নামতি গোপীচন্দ্রের গানের প্রসঙ্গ আসছে। এই জায়গায় আরেকটা যেটা গুরুত্ব পাবো, সেটা হচ্ছে গীতিকা। গীতিকা মানেই আমরা বুঝতে পারছি যে গানকে কেন্দ্র করে যেটা মৌখিক নিদর্শন, সেটা হচ্ছে মৈমনসিংহ গীতিকা। মৈমনসিংহ গীতিকা খুব গুরুত্বপূর্ণ, এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, বাংলা সাহিত্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।
বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ ময়মনসিংহ গীতিকা বিভিন্ন জায়গাতে লোকমুখে প্রচলিত হয়েছিল। একটা সময় দীনেশচন্দ্র বাবু তাকে সেগুলোকে সংরক্ষণ করেন এবং পরবর্তীকালে পুস্তক আকারে বেরিয়ে আসছে। সেগুলোতে নরনারী রোমান্টিক প্রেমের ছবি আমরা পাচ্ছি, বিভিন্ন জমি দলাদলি পাচ্ছি, সামাজিক দলাদলির কথা পাচ্ছি, পাঁচালীর ঢঙে লেখা একটা আখ্যান অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাহিনী আছে। প্রত্যেকটাতে দেখানো হচ্ছে যে প্রেম এবং এই প্রেমের জয়গান এই সমস্ত কাব্যগুলোর মধ্যে দেখা যাচ্ছে। এই যেগুলো কোনো ধর্মীয় ব্যারাটাপের মধ্যে নয়, রাধা কৃষ্ণ এই যেগুলো কিন্তু ধর্মের ক্যারেক্টার, এমন কোনো পৌরাণিক ক্যারেক্টারকে নিয়ে নয়, একদম সাধারণ নরনারীর কথা কিন্তু এখানে আসছে। এখানে মলুয়ার কথা পাবো, মহুয়ার কথা পাবো, আমরা চন্দ্রাবতীর কথা পাবো, দস্যু কেনারামের কথা পাবো, মানিকের কথা পাবো, কমলার কথা পাবো। এই সমস্ত চরিত্রগুলো, যে চরিত্রগুলো একদম গ্রাম বাংলার সাধারণ নরনারী, তাদের যে প্রেম কথা, তাদের প্রেম কথা যখন, তাদের যে প্রেম কথাগুলো যখন গান হয়ে প্রচারিত হচ্ছিল, সেইগুলোকেই বলা হচ্ছে ময়মনসিংহ গীতিকা, যেগুলো মূলত ঢাকা ময়মনসিংহ অঞ্চলেই ছিল এবং যেগুলোকে পরবর্তীকালে আলাদা করেছিলেন, আলাদা করে ময়মনসিংহ গীতিকা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হচ্ছে। এই গীতিকাগুলো আধুনিক ভাষায় লেখা, যেখানে খুব আধুনিকতা আছে বলে মনে করা হয়, কারণ সেখানে ধর্মীয় রীতিনীতির ঊর্ধ্বে উঠে মানুষের হৃদয়, মানুষের প্রেম, এগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামের রোশান বা রোমান্টিক প্রণয় কাব্য হিসেবে চট্টগ্রামের আরাকান রাজসভার কথা আমরা ইতিমধ্যে পড়েছিলাম। সেখানকার দুজন কবি, একজন হচ্ছেন দৌলত কাজী, আরেকজন হচ্ছে সৈয়দ আলাউল। এই দৌলত কাজী এবং সৈয়দ আলাউল কিন্তু আমাদেরকে এই অংশে পড়তে হবে। এই অংশ নিয়ে বিশেষ কিছু আলোচনা করবো না। তারা প্রত্যেকেই চেষ্টা করেছিলেন প্রেম কথাকে সাধারণের কাছে তুলে ধরা, অর্থাৎ বাংলা সাহিত্য বা যে কোনো সাহিত্য গড়ে উঠবে নরনারীর কথা নিয়ে। কিন্তু মধ্যযুগে আমরা দেখতে পাচ্ছি যে নরনারীর কথা সহজে পাচ্ছি না, পাচ্ছি যার মধ্য দিয়ে, সেটা হচ্ছে দেবতার কথা পাচ্ছি। এই দেবতার দৈব ভাবনা আস্তে আস্তে সরে আসছে, সরে এসে মানববাদ প্রতিষ্ঠা পাচ্ছে, অর্থাৎ মানুষের জীবন গুরুত্ব পাচ্ছে। দেবতার জায়গা সরে গিয়ে মানুষ সেই জায়গায় বসছে, মানুষের কথা গুরুত্ব পাচ্ছে। এই মঙ্গল কাব্যের থেকে শুরু করে একদম আরাকান রাজসভা রোশন সাহিত্য যেখানেই আমরা দেখি না কেন, সেখানে মানুষ গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ দৈব ভাবনায় মোড়া যে মধ্যযুগ, সে মধ্যযুগের কনসেপ্ট কিন্তু আস্তে আস্তে থামছে। সেখানে কোনো ধর্মীয় বাতাবরণ নয়, সরাসরি নরনারীর প্রেম কথা গুরুত্ব পাচ্ছে এই সমস্ত রচনাগুলোর মধ্য দিয়ে। আজকে আমরা শুধুমাত্র এই কয়েকটা জায়গাকে আমরা বললাম যে প্রাক যুগ পর্ব এবং চৈতন্য যুগ। চৈতন্য যুগের তিনটি পার্ট আমরা পেলাম, প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্য উত্তর মানে চৈতন্য পরবর্তীকালে। যে জায়গাটা বাদ থেকে গেল সেটা আগামী দিনের ক্লাসে আমরা বলবো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। যদিও রবীন্দ্রনাথ এটার সঙ্গে আজকে আলোচনার একদমই খাপ খায় না, কিন্তু সিলেবাসে যেহেতু আছে সেহেতু আমরা এটা আলোচনা করতেই হবে। তোমাদের যদি এই জায়গাগুলো আমি যেগুলো আজকে টাচ করে গেলাম, যেগুলো একটু বোঝানোর চেষ্টা করলাম অল্প হলেও, সেগুলো যদি তোমাদের উপকারে লাগে তাহলে খুব ভালো হয়। এবং যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা নিঃসংকোচে সে প্রশ্ন করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পিজিপিজি বাংলা 1 এর পার্ট 1 এর যে ক্লাস, সেই ক্লাস কিন্তু আজকে এখানে শেষ হলো।